গত ক্লাসটা যে বিষয় ছিল সেই বিষয়টা হচ্ছে HTML ট্যাগ এন্ড অ্যাট্রিবিউটস এবং কিছু টুলস সম্পর্কে, কিভাবে আমরা ওয়েব ডিজাইনিং শুরু করব এই কিছু টুলস সম্পর্কে। প্রথমে টুলস নিয়ে কথা বলি। ওয়েব ডিজাইন করার জন্য আমাদের যেসব সফটওয়্যার খুব বেশি জরুরি, সেই সব সফটওয়্যারের মধ্যে প্রথম সফটওয়্যারটা হচ্ছে একটা টেক্সট এডিটর ওয়েবসাইট। এটা যেহেতু একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো এটাকে টেক্সট মোডে লিখতে হয় এবং এটাকে লেখার জন্য একটা টেক্সট এডিটর প্রয়োজন। একটা টেক্সট এডিটর হচ্ছে আমাদের উইন্ডোজ এর সাথেই আছে, আমাদের কম্পিউটারে একটা টেক্সট এডিটর নোটপ্যাড সাথেই আছে, বাট আমরা নোটপ্যাডে করব না, কারণ নোটপ্যাড ওয়েব ডিজাইন সম্পর্কে কিছুই জানে না, কিছুই বোঝে না। তো আমরা যেই সফটওয়্যারটা ইউজ করব তার নাম হচ্ছে ব্র্যাকেটস, এবং ব্র্যাকেট সফটওয়্যারটা পাওয়ার জন্য আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে brackets.io। এই ওয়েবসাইটে আপনি ব্র্যাকেটসটা পাবেন এবং ব্র্যাকেটস ডাউনলোড করার পর ইনস্টল করবেন। ইনস্টল করার পর ব্র্যাকেটস যখন ওপেন করবেন, আমি ব্র্যাকেট সম্পর্কে একটু বলে দিচ্ছি। ব্র্যাকেটস এর ইন্টারফেস সম্পর্কে যদি বলি, তাহলে ব্র্যাকেটস এর লেফট পোর্শনে আছে হচ্ছে এক্সপ্লোরার, যেটা আমাদের মাই কম্পিউটার এক্সপ্লোরার মতো। সাপোজ বলতে পারেন যে মাই কম্পিউটারে যে এক্সপ্লোরার, এখান থেকে লেফট থেকে আমি বিভিন্ন ফোল্ডার, বিভিন্ন ফাইল ব্রাউজ করতে পারছি। ঠিক ব্র্যাকেটস এর এই পোর্শনটা হচ্ছে এক্সপ্লোরার, আমি এখান থেকে বিভিন্ন ফোল্ডার এবং বিভিন্ন ফাইলকে এক্সপ্লোর করতে পারছি, ঠিক আছে। এবং দেন রাইট পোর্শনে আছে হচ্ছে টেক্সট এডিটর, এটা এই সাদা অংশটুকু টেক্সট এডিটর। এর রাইট পোর্শনে আছে হচ্ছে কুইক লিঙ্কস, যেমন লাইভ প্রিভিউ। আমি লাইভ প্রিভিউর জন্য কোন একটা সাইট দেখার জন্য আমি লাইভ প্রিভিউতে ক্লিক করতে পারি, সাথে সাথে ওয়েবসাইটটা কি আমার ব্রাউজারে ওপেন হচ্ছে। দেন এর নিচে হচ্ছে এক্সটেনশন ম্যানেজার, একটা ফাইল এক্সটেনশন ম্যানেজ করার জন্য একটা উইন্ডো আসবে, এটা হচ্ছে এক্সটেনশন ম্যানেজার। বিভিন্ন রকমের এক্সটেনশন আমাদের ইনস্টল করা লাগতে পারে। আপাতত যে এক্সটেনশনটা লাগবে সেই এক্সটেনশনের নাম হচ্ছে ইনডেন্ট গাইডস, এবং এটা ইনস্টল করার সিস্টেম হচ্ছে ব্র্যাকেটস থেকে এক্সটেনশন ম্যানেজার, তারপর অ্যাভেলেবলে ক্লিক করবেন। এই পেজটা ওপেন হওয়ার পর অ্যাভেলেবলে ক্লিক করবেন, দেন এখানে লিখবেন ইনডেন্ট গাইডস। ইনডেন্ট গাইডস লেখার পর অ্যাকচুয়ালি এইভাবে ইনস্টল বাটন শো করবে। যদি আপনার পিসিতে এটা না থাকে, ইনস্টল ক্লিক করলেই সেটা কিছুক্ষণ পরে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করার পর এই ইনস্টল ট্যাবে চলে আসবে ইনডেন্ট গাইডস, এবং এটা ইউজ করার সিস্টেম হচ্ছে আপনাকে যেটা করতে হবে, ভিউ থেকে ইনডেন্ট গাইডস টিক চিহ্ন দিয়ে নিতে হবে, ঠিক আছে, টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। এরপর যে সফটওয়্যারটা আমাদের দরকার, অ্যাকচুয়ালি আমরা যখন যে কোনো কাজ যখনই করি, আমরা কাজটা কতটুকু হলো, কেমন হলো, সেটা আউটপুট সবসময় দেখতে চাই যে কোনো কাজে। তো আউটপুট ওয়েবসাইট ডিজাইনিং এর ক্ষেত্রে আউটপুট দেখার জন্য যে সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে মজিলা ফায়ারফক্স। এই মজিলা ফায়ারফক্স এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের আউটপুট দেখতে পারি, আমরা কাজটা কতটুকু করলাম এবং দেখতে কেমন হলো সেটা দেখার জন্য মজিলা ফায়ারফক্স পাওয়ার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে mozilla.org। ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে মেবি এটা mozilla.org। এই ওয়েবসাইটে এখান থেকে ফায়ারফক্স প্রোডাক্টস আছে, ফায়ারফক্সটা পাবেন এবং ফায়ারফক্স এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং ফায়ারফক্সের সাথে আমরা যেই টুলসটা ইউজ করব, আরেকটা টুলস ফায়ারফক্সের সাথে, যেমন ব্র্যাকেটস এর সাথে ইউজ করছি ইনডেন্ট গাইডস, ফায়ারফক্সের সাথে যে টুলসটা ইউজ করব সেটার নাম হচ্ছে ফায়ারবাগ। সেটা কিভাবে নিব, সেটা হচ্ছে ফায়ারফক্সের মেনু থেকে অ্যাডন্স, এবং এটা যদি আপনার ইনস্টল করা না থাকে, সাপোজ ডিসেবল এন্ড রিমুভ, আমি রিমুভ করে দিলাম। যদি ইনস্টল করা না থাকে তাহলে গেট অ্যাডন্স এ ক্লিক করার পর ফায়ারবাগ লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আসবে, ঠিক আছে। এখানে আসার পর আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, ডাউনলোড হবে, ইনস্টল হবে, শেষ, ঠিক আছে। অলরেডি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আপনি এক্সটেনশন এটা পাবেন, হয়ে গেছে। এটা হচ্ছে ফায়ারবাগ। ফায়ারবাগ দিয়ে কি কাজ করা হয় আমরা পরবর্তীতে দেখব। এই ছিল টুলস সম্পর্কে। এবার আসি HTML। HTML কি এবং HTML কিভাবে লিখতে হয়, HTML কি নিয়ে গঠিত, এটা
HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইটের জন্য এটাই হচ্ছে তার মূল স্ট্রাকচার। HTML হচ্ছে একটা ওয়েবসাইটের মূল স্ট্রাকচার, এবং HTML অনেকগুলা ট্যাগ নিয়ে, অনেকগুলা ট্যাগের সমষ্টিতে গঠিত HTML। এবার আসি অনেকগুলা ট্যাগ কোথা থেকে শিখবো এবং কিভাবে জানবো। W3 School, w3school.com and learn HTML নামে একটা মেনু আছে। এখান থেকে লিস্টে একটু নিচে নামলেই HTML রেফারেন্স নামে একটা লিঙ্ক, ট্যাগ রেফারেন্স, এই লিঙ্কে যাবেন। এই লিঙ্কে দেখবেন যে HTML ট্যাগ সম্পর্কে সবকিছুই এখানে বলা আছে, কোন ট্যাগ কিভাবে কাজ করে সবকিছুই এখানে সবকিছুই বলা আছে। এবং আপনি যদি চান যে অ্যাকচুয়ালি কোন ট্যাগ কিভাবে কাজ করে, যেমন HTML ডক টাইপ, এই ট্যাগটা কিভাবে কাজ করে, প্রথম প্রথম এক্সাম্পলে এখানে প্রথম উদাহরণে দেওয়া আছে HTML ডক টাইপ অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। যেমন এ ট্যাগটা কিভাবে কাজ করে, ঠিক আছে। তো HTML আমি শর্টকাটলি যদি বলি HTML সম্পর্কে, সেটা হচ্ছে কোন একটা বিল্ডিং যখন করি আমরা, তার স্ট্রাকচার, প্রথমে স্ট্রাকচার ফাউন্ডেশন করি, দেন তার এলিমেন্ট লোহা এবং ইট দিয়ে সেটাকে দাঁড় করাই, ঠিক আছে। তো HTMLটাও ঠিক তেমন। ওয়েবসাইট হচ্ছে, ওয়েবসাইটের স্ট্রাকচার হচ্ছে HTML, এবং তার প্রত্যেকটা ট্যাগ, অ্যাট্রিবিউট, ট্যাগ হচ্ছে তার এলিমেন্ট, সেটাকে সুন্দর করে দাঁড় করানোর জন্য, সাজানোর জন্য। তো প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে এখানে বলা আছে। এখন যাই যে কিভাবে HTML অ্যাকচুয়ালি শুরু করতে হবে, কিভাবে লিখতে হবে, এবং HTML এর বেসিক সিনট্যাক্সটা কেমন হয়। তো আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই, ক্লাস 2, এবং এখানে আমরা এখানে ফাইল একটা করা আছে, আমি নতুন করে একটা ইন্ডেক্স HTML, ও সরি, ইন্ডেক্স HTML, এটা হচ্ছে আমার প্রজেক্ট ফাইল, এখানে আমার ওয়েবসাইট হবে। এবং এটাকে আমি কিভাবে আমার ব্র্যাকেটস ওপেন করব, অবশ্যই ব্র্যাকেটস ওপেন করার আগে আপনাকে যেটা করতে হবে, জাস্ট এটুকু করে নেবেন যে ফোল্ডার সহ ব্র্যাকেটস ওপেন করবেন, ফোল্ডারটা টেনে এনে জাস্ট ব্র্যাকেটসে ছেড়ে দিবেন। এটা করলে কি সুবিধা, এটা করলে এই সুবিধা, সেটা হচ্ছে আমি এখান থেকে আমি এক্সপ্লোর করতে পারছি, এই ফোল্ডার অপশনটা আমার আর লাগছে না, ঠিক আছে। এই এক্সপ্লোরারটা, উইন্ডোজের ডিফল্ট এক্সপ্লোরারটা লাগছে না, আমি এখান থেকেই চাইলে নতুন কোনো ফাইল, নতুন কোনো ফোল্ডার ক্রিয়েট করতে পারছি, ঠিক আছে। এবং সেই ফাইল ফোল্ডার গুলো আমার এখানে সানফ্লাওয়ার ফোল্ডারে ক্রিয়েট হচ্ছে। তো এ হচ্ছে আমার এক্সপ্লোরার। দেন এবার আসি আমরা কিভাবে HTML লিখে। অ্যাকচুয়ালি HTML যদি বলি যে HTML এর দুইটা অংশ থাকে, এবং এটা একদম কমপ্লিটলি মানব দেহের মতো কাজ করে। আহ, আমাদের দেহে হেড দেন বডি, HTML ঠিক সেম, হেড এবং বডি থাকে। HTML ওয়েবসাইটে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করি, এবং ওয়েবসাইটের কন্টেন্ট হিসেবে যত জিনিস, যত কন্টেন্ট শো করে, যতগুলো এলিমেন্ট শো করে, প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আমার ওয়েবসাইটের কন্টেন্ট, এবং সেই কন্টেন্টটুকু আমার HTML এর বডি অংশে থাকবে, ঠিক আছে। আমরা একটা বেসিক মার্কআপ, HTML কিভাবে লিখতে হয়, HTML ট্যাগ কিভাবে লিখতে হয়। HTML এর ট্যাগ লেখার জন্য দুটো সিস্টেম আছে, অ্যাকচুয়ালি দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে ডাবল ট্যাগ, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আমরা আপাতত ডাবল ট্যাগ নিয়ে থাকি, সিঙ্গেল ট্যাগ খুব বেশি নেই। তো ডাবল ট্যাগ, less than, then HTML, then greater than. So রেকর্ডিং হচ্ছে, সরি, এনিওয়ে, এটা হচ্ছে কি বডি ট্যাগের মধ্যেই আছে। এরপর হেড ট্যাগ কি করে, হেড ট্যাগ হচ্ছে অ্যাকচুয়ালি ডিফাইন করে যে আমার ওয়েবসাইটটা কেমন ভাবে ডিসপ্লে হবে, কিভাবে দেখাবে, এবং আমার ওয়েবসাইটের নাম কি হবে, সবকিছু হচ্ছে হেড তার মাথায় ডিফাইন করে। তো যেমন আমার ওয়েবসাইটের একটা নাম দিব, সেটা হচ্ছে একটা ট্যাগ আছে টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগের মাধ্যমে আমরা নাম দিতে পারি ওয়েবসাইটের। এবং সানফ্লাওয়ার ইন্ডেক্স, এটা হচ্ছে টাইটেল। এরপর বডিতে হচ্ছে আমার কন্টেন্ট, বাকি সব কন্টেন্ট এখানে জাস্ট বডিতে থাকবে। বিভিন্ন ট্যাগ নিয়ে, বিভিন্ন রকমের ট্যাগ, অনেকগুলো ট্যাগ আছে। সো ট্যাগ সম্পর্কে যদি জানতে হয়, তাহলে আমাদেরকে যেটা ট্যাগ রেফারেন্স যেই লিঙ্কটা আছে, এখান থেকে প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে জানবো। এবারে শিক্ষিত অ্যাট্রিবিউট সম্পর্কে।
অ্যাকচুয়ালি ওয়েবসাইট অবশ্যই অনেকগুলো অ্যাট্রিবিউট নিয়ে কাজ করে। এখন অ্যাট্রিবিউটটা অ্যাকচুয়ালি কি? অ্যাট্রিবিউট সাপোজ পি কে আমি একটা স্টাইল দিব, কোনো একটা স্টাইল। তো স্টাইল ইকুয়াল আমি কালার দিলাম রেড। সো এই যে আমি একটা পি এর পাশে স্পেস দিয়ে একটা স্টাইল একটা কমান্ড লিখলাম, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট স্টাইল। দেন এরপর ইকুয়াল, দেন কোটেশনের মধ্যে একটা ভ্যালু আমি দিয়েছি, একটা স্টাইল দিয়েছি, এটা হচ্ছে আমার কি ভ্যালু, অ্যাট্রিবিউটের ভ্যালু। সো বিভিন্ন রকমের ট্যাগ বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট সাপোর্ট করে। প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে অ্যাকচুয়ালি কিছু কিছু ট্যাগ আছে যেগুলো এই অ্যাট্রিবিউট ছাড়া কাজ করবেই না। যেমন ইমেজ ট্যাগ, আইএমজি ট্যাগটা উইদাউট ইমেজের সোর্স, ইমেজ লিঙ্ক ছাড়া কাজ করবে না। যেমন এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ কি? অ্যাঙ্কর ট্যাগ আমরা কেন ইউজ করি? হাইপার রেফারেন্স, একটা লিঙ্ক আরেকটা পেজের সাথে আরেকটা পেজ, একটা লিঙ্কের সাথে আরেকটা লিঙ্কে কানেক্ট করার জন্য অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি। সুতরাং অ্যাঙ্কর ট্যাগ শুধুমাত্র এ দিয়ে লিখে গেলেই কাজ করবে না। যেমন আমি আমার এখানে একটা এ হোম, এটা লিঙ্কিং হওয়ার কথা, এটা কিন্তু অ্যাজ আ প্লেন টেক্সট এখন শো করছে। বাট যখন আমি এটার সাথে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট, এটা নর্মালি থাক আর না থাক, সেটা কিন্তু একটা লিঙ্কিং হয়ে যাবে, সেই হোম লিঙ্কিং হয়ে যাবে। দ্যাট মিনস এইচআরইএফ হচ্ছে এ ট্যাগের কি বলে, কি বলবো, কিছু অ্যাট্রিবিউট আছে প্রত্যেকটা ট্যাগের, এবং প্রত্যেকটা ট্যাগের সেই অ্যাট্রিবিউট লিস্ট যদি জানতে হয়, সেই ট্যাগ সম্পর্কে আমরা যখন এখান থেকে দেখবো যে ট্যাগটা কিভাবে কাজ করে এবং ট্যাগের অ্যাট্রিবিউট, এটা তো কোনো ট্যাগই না। যাই হোক, এই ট্যাগের অ্যাট্রিবিউট কি আছে, আমি এর নিচে অ্যাট্রিবিউট সম্পর্কে এখানে বলা আছে কোন কোন অ্যাট্রিবিউট গুলো অ্যাকচুয়ালি সাপোর্ট করে। যেমন এইচআরইএফ, এটা একটা অ্যাট্রিবিউট। তারপর এখানে টার্গেট একটা অ্যাট্রিবিউট, বাকিগুলো সবগুলোই অ্যাট্রিবিউট, বাট মোস্ট ইউজ টার্গেট এবং এইচআরএফ এগুলোই হয়। এ হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি। তো আমরা দেখেছি হচ্ছে কিছু একটা সিঙ্গেল ট্যাগ সম্পর্কে বলি। সিঙ্গেল ট্যাগ যেমন আইএমজি, আইএনজি হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। এতক্ষণ ডাবল ট্যাগ সম্পর্কে বলেছি, যার একটা ওপেনিং এবং ক্লোজিং আছে। সিঙ্গেল ট্যাগ ওপেনিং এবং ক্লোজিং কিভাবে লিখতে হবে? যেমন আইএমজি একটা সিঙ্গেল ট্যাগ, দেন এটা লিখতে হবে লেস দেন এন আইএমজি, দেন স্ল্যাশ, দেন গ্রেটার দেন। এটা হচ্ছে আইএমজি একটা ট্যাগ যেটা সিঙ্গেল ট্যাগ, এবং এর সাথে অবশ্যই সোর্স যুক্ত করতে হবে। উইথাউট সোর্স এই ইমেজ ট্যাগের কোনো কাজে নেই। এবং অল্টারনেটিভ এএলটি টেক্সট, অ্যাকচুয়ালি অনেকগুলো ট্যাগ আছে যেগুলোতে মাল্টিপল অ্যাট্রিবিউট ইউজ করা যায় প্রত্যেকটাতেই, এবং কিছু কিছু অ্যাট্রিবিউট আমরা বেসিক অ্যাট্রিবিউট বা ডিফল্ট অ্যাট্রিবিউট হিসেবে নিব। যেমন সোর্স, ইমেজের ক্ষেত্রে সোর্স এবং এএলটি, এটাকে ডিফল্ট অ্যাট্রিবিউট বলা যায়। কারণ সোর্স, যে ইমেজটার সোর্স আমি এখানে দিব, সেই ইমেজটা যদি না থেকে থাকে, যেমন স্লাইডার ইমেজটা নাই, আমি এমনিতেই লিখে দিচ্ছি, এবং স্লাইডার ইমেজটা যদি না থেকে থাকে, কি শো করবে সেটা আমরা অল্টারনেটিভ টেক্সট আকারে শো করাতে পারি। ঠিক আছে, উইদাউট স্লাইডার, অ্যাকচুয়ালি স্লাইডার ইমেজের পরিবর্তে একটা টেক্সট এটা দিতে হয়। কেন দিতে হয়? অ্যাকচুয়ালি মনে করেন যে এই একটা ওয়েবসাইট এবং এখানে একটা ব্যানার আছে, বাই চান্স এই ব্যানারটা যেখান থেকে কল করা হয়েছে সেইখান থেকে এই ব্যানারটা ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে কি শো করবে? একটা ইমেজ, ক্রপিং ইমেজ শো করবে। ঠিক আছে, তো ক্রপিং ইমেজের পরিবর্তে লেখাটা শো করানোর জন্য অল্টারনেটিভ টেক্সট অ্যাকচুয়ালি দেওয়া লাগে। যাই হোক, এই ছিল গত ক্লাসের অ্যাকচুয়ালি বেসিক আইডিয়া। তারপরেও গত ক্লাসে আমরা একটা টেমপ্লেট করে ফেলেছিলাম যে মার্কআপ কিভাবে হয়, ওটাতে আপাতত যাচ্ছে না। বেসিক আইডিয়া ছিল এটাই। তো এর মধ্যে যদি কারো কোনো W3 কি বলে, যেমন আইএমজি ট্যাগ, তাই তো? সরি, এই সাপোজ আইএমজি ট্যাগ, W3 কি বলা, অ্যাকচুয়ালি এখানে W3 বলতেছে, এখন লাগবে না। বাট আচ্ছা, আমরা একটু দেখি অফলাইন, যার প্রশ্ন ছিল আপনার না, এখন আর কোনো এরর ধরবে না, সমস্যা নেই। বাট এনিওয়ে, এরপর আর কোনো প্রশ্ন পাচ্ছি?
CSS. Actually, what about CSS? CSS কি? CSS কেন ইউজ করব? W3 স্কুল CSS বলছে CSS হচ্ছে আমার অনেক কাজ সেভ করে, অনেক সময় সেভ করে। CSS শেখার জন্য এখানে কি লিখছে, ইন আওয়ার CSS টিউটোরিয়াল ইউ লার্ন টু হাউ টু ইউজ CSS কন্ট্রোল। এনিওয়ে এত কিছু বোঝার দরকার নেই, ইন্ট্রোডাকশনে চলে যাই। CSS জানার জন্য আপনাকে অবশ্যই HTML সম্পর্কে ধারণা রাখতে হবে। CSS এর একটা ডেমো পেজ এখানে শো করছে, আমরা সেটা দেখব না। কি CSS? CSS টা হচ্ছে CSS এর ফুল মিনিং ক্যাসকেডিং স্টাইল শিট। CSS ডিফাইন্স কিভাবে HTML এলিমেন্ট গুলাকে ডিসপ্লে করব, কিভাবে আমি আমার ওয়েবসাইটটাকে সাজাবো, আমার এলিমেন্ট গুলোকে সাজাবো, এটা হচ্ছে CSS ডিফাইন করে। এবং এখানে লিখছে স্টাইলস ওয়্যার অ্যাডেড টু HTML কোড টু সলভ দ্যাট প্রবলেম। এটা কেন লিখছে? প্রবলেম সলভ করার জন্য। CSS দিয়ে প্রবলেম সলভ হয়, হ্যাঁ, স্টাইলের প্রবলেম সলভ হয়। CSS saves a lot of work. এর পরের অংশে আমি যাচ্ছি না, এর পরের অংশ বাদ। তো আমি চলে আসি CSS অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তিনটা ওয়েতে CSS লেখা যায়, তিনটা ওয়েতে CSS করা যায়, তিনটা ওয়েতে CSS কাজ করে। একটা হচ্ছে ইনলাইন, আমি CSS কে এখন স্টাইলে চলে যাচ্ছি, ওয়েবসাইট স্টাইলের ক্ষেত্রে ইনলাইন স্টাইল। আরেকটা হচ্ছে ইন্টারনাল স্টাইল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল স্টাইল। এক্সটার্নাল স্টাইল হচ্ছে এটা, আমি সেটা আপাতত যাচ্ছি না, আমি দুইটা সম্পর্কে বলছি। ইনলাইন স্টাইল, ইনলাইন স্টাইল কাজ করে HTML অ্যাট্রিবিউটের মাধ্যমে। HTML অ্যাট্রিবিউটের মাধ্যমে, যেমন আমি একটা ওয়েবসাইট করলাম, ওয়েবসাইটটা হচ্ছে এটা, তার একটা পি আছে, তার একটা লিংক আছে, এবং আমি আমার ওয়েবসাইটের কন্টেন্টকে চেয়েছে হচ্ছে কালার রেড, এবং এখানে যুক্ত করেছি পি, তারপর স্পেস দিয়ে একটা অ্যাট্রিবিউট স্টাইল, তারপর তার স্টাইল দিয়েছি কালার রেড। এটা হচ্ছে ইনলাইন স্টাইল। ইনলাইন উইথ ট্যাগ, ট্যাগের সাথে ইনলাইনে যে কোনো স্টাইল দেওয়াটাকেই হচ্ছে ইনলাইন স্টাইল দিয়েছে। এবার আসি ইন্টারনাল স্টাইল। অ্যাকচুয়ালি ইন্টারনাল স্টাইল কেমন, তার আগে চলে যাই CSS অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয়, কিভাবে কাজ করে। CSS এর দুইটা অংশ, একটা হচ্ছে সিলেক্টর, একটা হচ্ছে ডিক্লারেশন। সিলেক্টর এবং ডিক্লারেশন। সিলেক্টর কি? অ্যাকচুয়ালি আমি যাকে স্টাইল দেব, আমি যাকে স্টাইলিং করব, তাকে তো সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য যেই সিলেক্টরটা ইউজ করব সেটাই হচ্ছে সিলেক্টর। তো সিলেক্টর যদি বলতে হয় HTML এর যতগুলো ট্যাগ আছে, HTML বডি H1 থেকে 6, তারপর P, তারপর div, তারপর ইমেজ, তারপর A, সবগুলা ট্যাগই হচ্ছে সিলেক্টর। CSS এর ক্ষেত্রে সবগুলা ট্যাগ সিলেক্টর। আর ডিক্লারেশনের ক্ষেত্রে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু। যেমন কোন একটা H1 কে আমি চাচ্ছি কালার দিতে চাচ্ছি, সাপোজ এখানে আমি লিখি যে H1 এন্ড হেডিং, আমার 4টা H1 আছে, এন্ড H1 কে সিলেক্ট করতে হবে H1 এর মাধ্যমে, ঠিক আছে। সো ইন্টারনাল স্টাইলের মধ্যে ইন্টারনাল স্টাইল লিখতে হয়। আমি হেডের কথা বলেছিলাম, হেড আমার ওয়েবসাইট কেমন হবে বা আমার বডি কেমন হবে সেটা শো করে। তো হেডের মধ্যে একটা ট্যাগ স্টাইল ট্যাগের মাধ্যমে আমরা ইন্টারনাল স্টাইলগুলো দিতে পারি, স্টাইল ট্যাগের মাধ্যমে। তো আমি এখন সিলেক্ট করব আমি যাকে স্টাইল দিতে চাচ্ছি, যেমন H1 সিলেক্টর পার্ট কমপ্লিট, দেন আমার ডিক্লারেশন পার্ট। ডিক্লারেশন পার্টের মধ্যে যে ডিক্লারেশন লিখবো তার মধ্যে দুইটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে প্রপার্টি, আরেকটা পার্ট হচ্ছে জাস্ট ভ্যালু কালার। যেমন আমি একটা কালার দিলাম, H1 এর কালার হবে অ্যাকোয়া, ঠিক আছে। সো কালার আমি একই সিলেক্টরের অনেকগুলো স্টাইল দিতে পারি, কালার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল সবকিছু দিতে পারি। এবং প্রত্যেকটা ডিক্লারেশন হচ্ছে এক একটা স্টেটমেন্ট বলতে পারি। প্রত্যেকটা ডিক্লারেশন কমপ্লিট হওয়ার পর আমাকে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। উইদাউট সেমিকোলন আমি পরের ডিক্লারেশনে যেতে পারবো না, এবং পরের ডিক্লারেশন কাজ করবে না। যেমন আমি ফন্ট সাইজ দিয়েছি, ফন্ট সাইজ 100 পিক্সেল, সরি 100 পিক্সেল, এবং আমার স্টাইলটা দেখলে কালার হচ্ছে অ্যাকোয়া এবং ফন্ট সাইজ বেড়ে গেছে 100 পিক্সেল। তো আমি যদি এই
সেমিকোলন না দেই তাহলে কি হবে? কালারও পাচ্ছে না, আমার ফন্ট সাইজও পাচ্ছে না, কারণ এখানে রং একটা এরর আছে। তো এ হচ্ছিল সিএসএস কিভাবে লিখে সিনট্যাক্স এবং প্রপার্টি সম্পর্কে, প্রপার্টি এবং ভ্যালু সম্পর্কে। এবং এবার আসি, অ্যাকচুয়ালি যেই সিলেক্টরের মাধ্যমে আমি সিলেক্ট করছি সেই সিলেক্টরটা হচ্ছে কমন সিলেক্টর। এইচটিএমএল এর প্রত্যেকটা টাইপ এগুলো হচ্ছে কমন সিলেক্টর। যেমন আমার ওয়েবসাইটের যতগুলো H1 আছে প্রত্যেকটা H1ই কিন্তু একই কালার পেয়েছে, ঠিক আছে? আমি ফন্ট সাইজটা ওটাই দিই, দেখতে অনেক বড় লাগছে। তো প্রত্যেকটা H1 একই কালার পেয়েছে, এটা হচ্ছে কমন সিলেক্টর। এখন সিএসএস এর আরো দুইটা সিলেক্টর আছে, একটা হচ্ছে ক্লাস এবং একটা হচ্ছে আইডি। ক্লাস এবং আইডি, ক্লাস এবং আইডি আমি সিলেক্ট করার জন্য কিভাবে লিখবো? যেমন আমি কোনো একটা H1 কে, আমার 1 নাম্বার H1 কে সিলেক্ট করব আলাদাভাবে। আমার 4টা H1 এর কালার হচ্ছে অ্যাকোয়া, এবং এখন চাচ্ছি অ্যাকোয়া ফার্স্ট যে H1 তার কালার অন্যটা হবে গ্রিন অথবা অন্য কিছু। তো তাকে আলাদাভাবে সিলেক্ট করতে হবে। আলাদাভাবে সিলেক্ট করতে হলে আলাদাভাবে কোনো আইডি অথবা নাম দিতে হবে। সো আমি আইডি দিলাম। এখন HTML এ CSS এর সিলেক্টর দেওয়ার সিস্টেম অ্যাট্রিবিউটের মাধ্যমে আইডি অ্যাট্রিবিউট, ঠিক আছে? দেন তার একটা নাম, আইডি অ্যাট্রিবিউটের নাম দিলাম তার গ্রিন, আমি তার নাম দিলাম গ্রিন, অথবা ক্লাস দিয়েও দেওয়া যায়। আমি ক্লাসের নাম দিলাম হচ্ছে পিক, ঠিক আছে? তার আইডি এবং ক্লাস দিলাম। এখন আইডি এবং ক্লাসের মধ্যে দুইটার ডিফারেন্সটা বলি। আইডি ইউনিক, প্রত্যেকের আপনাদের একটা আইডি আছে যেটা ইউনিক, কারোর সাথে কারো মিলবে না। সেক্ষেত্রে এখানেও সেম, আইডিটা সবসময় ইউনিক থাকতে হবে। আমি এই একই আইডি আরেকজনের কাছে ইউজ করতে পারবো না। মনে করেন এই আইডিতে আমি কালার দিয়েছি গ্রিন, ঠিক আছে? এই আইডিতে আমি স্টাইল দিয়েছি গ্রিন, তো এই গ্রিন কালারটা আমার 4 নম্বর H1 কেও লাগবে, তো আমি এই আইডি ইউজ করতে পারবো না। আইডি সবসময় ইউনিক থাকবে। এটা ঠিক যে এখন ছোটখাটো পয়েন্টে যদি আমি এখন আইডি এটা এটা 4 নম্বর H1 ইউজ করি, একই কালার পেয়ে যাবে, বাট এটা পাওয়ার কথা না, বাট এখন পেয়ে যাবে। কেন পাচ্ছে সেটা জানি না। যাই হোক, এটা সম্ভবত এই HTML5 এ আইডিটাকে মাল্টিপল বাট কিছু তো আইডেন্টিফিকেশনের জন্য রাখছে, এটা বুঝতেছি না। স্টাইলের ক্ষেত্রে আইডি এবং ক্লাসের কথা বলছি, এটা হচ্ছে আইডি হচ্ছে ইউনিক, অল টাইম ইউনিকলি ইউজ করবেন, যেখানে ইউনিক স্টাইল দরকার, যেখানে ইউনিক কিছু দরকার। তবে স্টাইলের জন্য আমরা আইডি ইউজ করবো না, কারণ আইডি হচ্ছে ইউনিক ইউজ। মনে করেন কোন একটা ওয়েবসাইটের একই পোর্শনের স্টাইল, সাপোজ এই পোর্শনের স্টাইল এবং এই পোর্শনের স্টাইল সেম, সেক্ষেত্রে আমি কি ডাবল স্টাইল লিখবো? লিখবো না। তো আমি চাইবো একই ক্লাস বা একই আইডি দিয়ে স্টাইলটা কমপ্লিট করতে। সো আইডি হচ্ছে ইউনিক ইউজের জন্য, আর ক্লাস হচ্ছে মাল্টিপল ইউজের জন্য। আমি পিঙ্ক ক্লাসটা এখানেও ইউজ করতে পারি একই স্টাইল পাওয়ার জন্য। তো আইডি হচ্ছে ইউনিক, আপনাদের সবার আইডি ইউনিক, কারো আইডি কারোর সাথে মিল নাই, বাট ক্লাস একটাই, বি। তো ক্লাস মাল্টিপল ইউজ, আইডি হচ্ছে সিঙ্গেল ইউজ, ঠিক আছে? এবার আমি আইডি এবং ক্লাসকে সিএসএস এ কিভাবে লিখতে হয়, কিভাবে সিলেক্ট করতে হয় সেটা বলি। আইডি কে যদি সিলেক্ট করতে হয় তাহলে ক্লাস আইডি কে সিলেক্ট করতে হলে হ্যাশ, সিএসএস এ হ্যাশ, তারপর আইডির নামটা দিতে হয় গ্রিন, যেমন আইডির নামটা দিলাম, এটা হচ্ছে আমার সিলেক্টর, দেন আমার ডিক্লারেশন। আর ক্লাসকে যদি আমার সিলেক্ট করতে হয় তাহলে ডট এবং ক্লাসের নাম পিং, এটা হচ্ছে আমার সিলেক্টর এবং আমার ডিক্লারেশন। আইডি এবং ক্লাস সিলেক্টর সিলেক্ট করার সিস্টেম, সিএসএস এর মধ্যে যদি আইডি কে সিলেক্ট করতে হয় তাহলে আইডির নামের আগে হ্যাশ এবং ক্লাসের নামের আগে ডট, ডট, বুঝে নেই? হ্যাশ নামটাকে সে একটা ট্যাগ মনে করবে, HTML ট্যাগ মনে করবে। ওই যে বলছিলাম কমন ট্যাগ, HTML এর প্রত্যেকটা ট্যাগ হচ্ছে CSS এর সিলেক্টর, এবং এগুলো হচ্ছে কমন সিলেক্টর। এবং আমি যখন পিঙ্ক লিখবো, অনলি ডট ছাড়া যখন পিঙ্ক লিখবো, সে এটাকে কমন সিলেক্টর মনে করবে, বাট এই টাইপের তো কোনো ট্যাগই নেই, তাই না? সো ক্লাস করার জন্য ডট এবং আইডি করার জন্য হ্যাশ। এবার আমি একটা স্টাইল দিয়ে দিই। এখানে দেখেন যে এখন H1 এর কালার হচ্ছে অ্যাকোয়া
এবং আমি চাচ্ছি হচ্ছে পিঙ্ক যে H1, প্রথম H1 এর কালার হবে পিঙ্ক, আমি জাস্ট পিঙ্কটা দিলাম। হ্যাঁ, এবার দেখেন আমার ফার্স্ট, কারণ আমি নির্দিষ্ট করে একটা ক্লাস নেম দিয়ে বলে দিয়েছি যে এই H1 এর ক্লাস কালার হবে পিঙ্ক, তো এটা দিলাম। এখন আমি আইডিকেও একটা কালার দিই, কালার আইডি কালার হচ্ছে গ্রিন। এখানে একটা জিনিস খেয়াল করেন যে H1 প্রথমটারই আইডিও দেওয়া আছে, ক্লাসও দেওয়া আছে। এবার প্রায়োরিটির বিষয়ে আসি, সিএসএস এর কার প্রায়োরিটি কোনটা বেশি? ইউনিক সবকিছু প্রায়োরিটি বেশি, তাই না? যেমন আইডি, আপনার আইডি সবসময় ইউনিক, আপনার আইডি দিয়ে আপনাকেই চিনবে সব, আর কাউকে না। সো HTML CSS এর ক্ষেত্রে আইডি এর প্রায়োরিটি সবসময় বেশি, ক্লাসের চাইতে আইডি প্রায়োরিটি সবসময় বেশি। আমি ক্লাসে একটা কালার দিলাম, আইডি কে আরেকটা কালার দিলাম, আইডিটাই কাজ করবে, ক্লাসেরটা আর কোনো ভ্যালু নেই, ঠিক আছে? সো ক্লাস এবং আইডির মধ্যে আইডি প্রায়োরিটি বেশি, বাট আমরা ক্লাস সবসময় ইউজ করবো কারণ ক্লাস দিয়ে মাল্টিপল ইউজ করা যায়, মাল্টিপলি কাজ করা যায়। এবার আসি হচ্ছে এদের চাইতে আর কার প্রায়োরিটি বেশি। এবার আমি একটা ইনলাইন স্টাইল করি, একই H1 এর স্টাইল দিলাম, কালার সরি কি দেওয়া যায়, ইয়েলো, কালার ইয়েলো। ইনলাইন স্টাইলের প্রায়োরিটি আরো বেশি, আইডির চাইতেও ইনলাইন স্টাইলের প্রায়োরিটি আরো বেশি, কারণ আমি তাকে ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছি H1 এর স্টাইল হবে, কালার হবে ইয়েলো। তো ক্লাস আইডি এবং ইনলাইন স্টাইলের মধ্যে কিসের ইনলাইন স্টাইলে প্রায়োরিটি বেশি দেন আইডি দেন ক্লাস। এবার আরো একটা বিষয়, এখানে দেখেন H1 এর কালার দিয়েছি অ্যাকোয়া, আমি নিচে আবার কমন H1 এর কালার দিলাম, H1 এর কালার দিলাম হচ্ছে গ্রিন, কমন ভাবে। তার মানে এই সিএসএস এ আমি কোনো একটা স্টাইল করছি এবং আমি যে স্টাইলটা ওভাররাইট, এখানে কিন্তু H1 এর স্টাইল ওভাররাইট হয়েছে, প্রথমে একবার লেখা হয়েছে, নিচে আরেকবার লেখা হয়েছে। এখানে এটার মানে বুঝতে পারছি যে আমি সিএসএস স্টাইল, আমার স্টাইল সিএসএস বা স্টাইল ট্যাগের মধ্যে যে সিএসএস টা আমি নিচে লিখবো তার প্রায়োরিটি বেশি, তাকে ওভাররাইট করে লিখছি বলে তার প্রায়োরিটি বেশি। তো এগুলো হচ্ছে প্রায়োরিটির বিষয় সিএসএস এর ক্ষেত্রে। এবার আমি এক্সটার্নাল সিএসএস এর কথা বলি। এক্সটার্নাল সিএসএস হচ্ছে অ্যাকচুয়ালি আলাদা একটা ফাইল, সিএসএস ফাইল, যার মধ্যে আমার স্টাইলগুলোকে স্টোর করব এবং সেই স্টোরেড স্টাইলগুলোকে আমি আমার HTML এর সাথে লিংকিং করব, ঠিক আছে? এখন আমি একটা স্টাইল ফাইল তৈরি করি, টেক্সট ফাইল, দেন তার নাম দিলাম style.css। এটার অবশ্যই এক্সটেনশনটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, যেহেতু আমি সিএসএস লিখছি এটার স্টাইল শিটটা এমন হবে। এবং তাকে আমি ওপেন করলাম এবং আমি HTML থেকে যত স্টাইল লিখেছি সব ডিলিট করে দিই, এগুলো আর লাগবে না। এবং এখান থেকে ইনলাইন স্টাইলটাও মুছে দিলাম, আইডি গুলো থাকে। এরপর আমার স্টাইল সিএসএস এ গিয়ে আমি একটা স্টাইল লিখি যে H1, সর্বজনীন H1 এর কালার হবে গ্রিন। আমার কালার কি পাওয়ার কথা? পাবে না, বিকজ আমার কোনো স্টাইল, এই স্টাইল সিএসএস এর সাথে আমার HTML এর কোনো লিংকিং করা নাই, কোনো রিলেশন। তো আমাকে প্রথমেই আমার HTML এর সাথে আমার স্টাইল সিএসএস এর লিংকিং করে নিতে হবে। তো লিংকিং করার জন্য অ্যাকচুয়ালি আমরা জানি যে কোন একটা লিংক এর সাথে আরেকটা, কোন একটা পেজের সাথে আরেকটা পেজের লিংকিং করার জন্য অ্যাড ট্যাগ ইউজ হয়, বাট এখানে কোন একটা ফাইলের সাথে আরেকটা ফাইলের লিংকিং করার জন্য লিংক ট্যাগ ইউজ হয়। তো লিংক ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ, এটা কমপ্লিটিং করতে হয় এভাবে। এবং এখানে অবশ্যই আমি কোন ফাইলটাকে লিংক করছি সেই ফাইলের লিংকটা, সেই ফাইলের সোর্স লিংকটা রেফারেন্স করে দিয়ে দিতে হবে। এখানে দিলাম হচ্ছে style.css। এরপর যদি আমি দেখি আমার সিএসএস কিন্তু এখনো পাচ্ছে না, কারণ আমার এই ফাইলের সাথে আমার HTML ফাইলের কি রিলেশন সেটাও আমাকে এখানে উল্লেখ করতে হবে রিলেশন অ্যাট্রিবিউটের মাধ্যমে। এবং এখানে উল্লেখ করতে হবে স্টাইল শিট, আমি যে ফাইলটাকে
লিঙ্ক করতেছি সেই ফাইলটা হচ্ছে কি একটা স্টাইল শিট ফাইল, ঠিক আছে। সো আমি এটাকে লিঙ্ক করলাম, দেন সিএসএস পাচ্ছে। এরপর আমার আমার সিএসএস এ আমি ক্লাসগুলোকে লিখি। যেমন আমি একটা ক্লাস দিয়েছিলাম হচ্ছে পিঙ্ক, এবং কালার হচ্ছে পিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, আমি সেম পিঙ্ক, কালার হচ্ছে রেড। এবার বলেন তো এখানে কার প্রায়োরিটি বেশি? নিচে যেটা লিখেছে তার প্রায়োরিটি বেশি, কারণ এটাকে ওভাররাইট করে। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করব এইভাবে যাতে না হয়, যাতে দুইবার লেখা না লাগে, এরকম কোনো স্টাইল যাতে দুইবার লিখতে না হয়। যেটা লাগছে না সেটা লাগছে না, সেটা আমাদের লিখতেই হবে। তো জাস্ট বোঝার সুবিধার্থে বললাম যে নিচে যেটা লিখবো সেটা হচ্ছে প্রায়োরিটি বেশি। তো এরপর আইডির ক্ষেত্রে গ্রিন, কালার গ্রিন, অফকোর্স আইডি প্রায়োরিটি এখানে গ্রিন তো আছে, সবগুলা কালার রেড করি, আইডি গ্রিন। এবার আইডিয়া, এর মধ্যে মার্ক আপ করি, একটা সুন্দর ওয়েবসাইট করার চেষ্টা করি, ঠিক আছে। একটা লেআউট তৈরি করি। লেআউটটা কেমন হতে পারে একটু আমরা আগে থেকে একটু রেডি করে নিই। অবশ্যই কোনো একটা ওয়েবসাইট যখন আপনি করতে বসবেন তার আগে আপনাকে ডিজাইনটা আপনি একটু আউটপুট কেমন হওয়া দরকার, ডিজাইনটা কেমন হওয়া দরকার সেটা আগে করে নেবেন। আমি এখানে সিম্পল একটা ডিজাইন করছি এবং সেটার সাথে কিছু সিএসএস এর বর্ণনা করছি। আমার এখানে 4টা পার্ট, প্রথম পার্টে আবার 2টা পার্ট হবে, একটা হচ্ছে লোগো এবং মেনু। নিচের পার্টে জাস্ট নিচের পার্টে হচ্ছে ইমেজ এবং অথবা কোনো ওয়েলকাম টেক্সট, এখানে মাঝখানে কোনো টেক্সট থাকবে, জাস্ট টেক্সট। আর এই পার্টে বলা যায়, এই পার্টেও কোনো 2টা পোর্শন, যেখানে ইমেজ নিয়ে কোনো 2টা পোর্শন দিব, এবং এখানেও সেম 2টা পোর্শন আমরা দিতে পারি। এই টাইপের একটা মার্কআপ কমপ্লিট করি। আমার প্রজেক্টগুলো এখানে শো করবে এবং এখানে কিছু কুইক লিঙ্ক থাকবে, এখানে এর মতো কিছু কুইক লিঙ্ক থাকবে, আর এখানে ফুটার। তো এটা যদি কমপ্লিট করতে হয়, আর এই ওয়েবসাইটটা হবে 960 পিক্সেল উইডের একটা ওয়েবসাইট, ঠিক আছে। এটা কমপ্লিট করার জন্য আপনাকে ডিজাইনটা ডিজাইনটা চিন্তা করেই মার্কআপটা কমপ্লিট করতে হবে। যেমন আমি এটাকে মার্কআপ করতে পারি, সেটা হচ্ছে কিরকম, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ডিপ নিই। কিরকম ডিপ? এটার জন্য একটা ডিপ, হ্যাঁ, দেন এটার জন্য একটা ডিপ, দেন এটার জন্য একটা ডিপ, এই পুরোটার জন্য একটা ডিপ, দেন এটা। এটা এভাবেও করতে পারি। সেক্ষেত্রে কি হবে, এই 960 পিক্সেল যেটা, সেটা হচ্ছে আমার প্রত্যেকটা ডিপে দেওয়া লাগবে, ঠিক আছে। আমার বারবার লিখতে হচ্ছে একই জিনিস, একই একই ব্যাপারটা বারবার করতে হচ্ছে। তো আমরা যেটা করব, প্রথমে পুরোটাকে একটা ডিপের মধ্যে নিব, তারপর আমি রো ওয়াইজ ভাগ করব, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। তো আমি মার্কআপ শুরু করি। প্রথমে ডিভ, ক্লাস নেম দিলাম একটা ক্যানভাস, ক্যানভাস বা যে কোনো একটা, আমি ড্রয়িং এর চিন্তা করলাম র্যাপার। তারপর আমার কয়টা ডিভ আছে, ক্লাস হচ্ছে আমার রো আছে হচ্ছে 4টা, 1 2 3 4, আমি 2 3 4। এবং আমার প্রথম ডিভে 2টা পার্ট, একটা হচ্ছে লগো, একটা হচ্ছে ম্যান। প্রথম রোতে আমার 2টা পার্ট, একটা হচ্ছে ডিভ প্লাস ডিভ প্লাস লগো, এবং আরেকটা পার্ট হচ্ছে মেনু। লগোতে একটা লগো থাকবে, লগোটা আমি H1 করে নিলাম লগো। এবং প্রত্যেকটা ওয়েবসাইটের লগোটা হচ্ছে লিঙ্কিং হয় অ্যাকচুয়ালি। তো লিঙ্কিং হয় হচ্ছে তাদের হোম পেজের সাথে, আমি লিঙ্কিং করলাম, লিঙ্কিং করে রাখবো। এরপর মেনু, এর পরের ডিপে মেনু। মেনুটা এখন কিভাবে তৈরি হয়, মেনুটা অনেক ক্ষেত্রে অনেকে এ দিয়ে, সরাসরি এ দিয়ে, যেহেতু মেনু হচ্ছে কি একটা নেভিগেশন বার, তো মেনুটা এ দিয়ে হয়।
আবার স্টাইলের সুবিধাতে আমরা ULLI লিস্ট করেই করলাম, li দেন তার মধ্যে a, হ্যাঁ পার্থক্য তো অনেক, স্টাইল প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। এনিওয়ে হোম, আমি জাস্ট আমি একটা মেনু তৈরি করলাম। এর পরের সেকশনে যেটা আছে সেটা বলেছিলাম যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকতে পারে, তার উপর কিছু টেক্সট থাকতে পারে। তো আমরা তার উপর কিছু টেক্সট, ব্যাকগ্রাউন্ড ইমেজের কথা বাদ, আগে কিছু টেক্সট নিয়ে আসি। টেক্সটের জন্য আমি একটা ডিভ করি, ডিভ ক্লাস ওয়েলকাম টেক্সট নামে একটা ক্লাস নেম দিলাম, ওয়েলকাম টেক্সট। আমি ক্লাসের নেম দিতে চাইছি ওয়েলকাম টেক্সট, এভাবে লিখলে পড়তে একটু অসুবিধা হবে স্পেসের কারণে। তো স্পেস, আমরা কোনো ক্লাস নেমে স্পেস দিতে পারবো না, স্পেস ওয়েলকাম টেক্সট, এটাকে দুইটা নাম মনে করবে। তো আমাদেরকে একটাই ক্লাস দিচ্ছি, সেজন্য আন্ডারস্কোর অথবা হাইপেন ইউজ করবেন। ওয়েলকাম টেক্সট, তার মধ্যে দেওয়া যেতে পারে h1, h1 এ হচ্ছে ওয়েলকাম টু আওয়ার সাইট। এনিওয়ে তার মধ্যে একটা পি দেওয়া যেতে পারে। এনিওয়ে এটা হচ্ছে ওয়েলকাম টেক্সট। দেন রো 3, এই রোতে দুইটা পার্ট, একটা হচ্ছে এটা, দেন আরটা হচ্ছে এই পার্টটা। ঠিক আছে, আবার এই পার্টের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে উপরে একটা হচ্ছে নিচে। তো আমরা আগে রো 3 তে দুইটা পার্ট করার জন্য প্রথমে একটা ক্লাস নিয়ে নিলাম, মেইন অথবা কন্টেন্ট, অনলি কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে দুইটা পার্ট, ডিভ, একটা হচ্ছে লেফট কন্টেন্ট, একটা হচ্ছে রাইট কন্টেন্ট। এন্ড লেফট কন্টেন্টে টপ বটম দুইটা পার্ট। তো লেফট টপ বটম, বটম এখানে আমি জাস্ট ইমেজ দেই আপাতত, জাস্ট ইমেজ আর কিছু না। সোর্স ব্ল্যাঙ্ক থাক আপাতত, এন্ড অল্টারনেটিভ ট্যাক্স দিলাম না। দুইটা ইমেজ সেম, দুইটা ইমেজ আমি এখানে দিয়ে দিই। এরপর রাইট কন্টেন্ট, এই কন্টেন্টে কিছু লিঙ্ক থাকবে, সো ULLI, তার আগে একটা h4 লিখে দিয়ে দেয় যে কুইক লিঙ্কস and UL and LI and A। ওকে, এরপর এর পরের সেকশন হচ্ছে একটা ফুটার, কপিরাইট সেকশন, প্যারাগ্রাফ কপিরাইট 2015। ওকে, এখানে একটা ইউনিকোড দিয়ে দিই, $, কপি, এটা হচ্ছে একটা কোড, ইউনিকোড। এ হচ্ছে আমার মার্কআপ। খুব সুন্দর, ইমেজ গুলা দেওয়া হয় না বলে ইমেজটা এভাবে দেখাচ্ছে। তো আমরা একটা ইমেজ নিয়েছি স্লাইডার নামে, IMG স্লাইডার, এবং এটাই সব জায়গায় দিয়ে দিই। আর কোথাও নাই। এ হচ্ছে আমার মার্কআপ, খুব সুন্দর একটা ওয়েবসাইট। এবার আমি মার্কআপটাকে একটু স্টাইলিং করার চেষ্টা করি। তো আমি বলেছিলাম যে আমার ওয়েবসাইটটা হবে 960 পিক্সেলের, ঠিক সেন্টারে একটা ওয়েবসাইট। তো CSS করা শুরু করি। ফার্স্ট আমার ওয়েবসাইটের জন্য আমি একটা র্যাপার নামে ক্লাস নিয়েছি, যাতে পুরোটাকে একটা সেন্টার করা যায়, পুরোটাকে একটা ওয়ার্ড, একটা উইড দিয়ে করা যায়। তো আমি CSS লেখা শুরু করি, বাকিগুলো বাদ। যাই হোক, আমি একটা র্যাপার নিয়েছি, তো র্যাপার ক্লাসটা দিয়ে দিলাম। এটা হচ্ছে সিলেক্টর CSS লেখার সিস্টেম এন্ড ডিক্লারেশন। এখানে আমার ডিক্লারেশন হবে। তো ডিক্লারেশনের মধ্যে ফার্স্ট যেই প্রপার্টিটা আমি ইউজ করছি, আমার যেটা দরকার, উইথ কিছু কিছু প্রপার্টি আছে যেগুলো হচ্ছে লেন্থ, কাউন্ট করে, প্রস্থ, দৈর্ঘ্য, এগুলো কাউন্ট করে। তো এগুলো অনেক সিস্টেমে কাউন্ট করা যায়, পয়েন্ট, পিক্সেল,
পয়েন্ট পিক্সেল পয়েন্ট সেন্টিমিটার পার্সেন্টেজ, পিটি দিয়ে পয়েন্ট আকারে, আর পিক্সেল দিয়ে পার পিক্সেল। এখানে আসলে বুঝতে পারবেন পার পিক্সেল কি। তারপর সেন্টিমিটার মানে বুঝেন। আরেকটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ বলতে স্ক্রিনের যত রেজুলেশন তার পার্সেন্টেজ অনুযায়ী আমরা ভাগ করতে পারি। সো এখন আমরা কোনটা ইউজ করব? অবশ্যই বেস্ট ইউজ পিক্সেল এন্ড পার্সেন্টেজ, এই দুইটার যে কোনো একটা। এই দুইটা আপনি কাউন্ট করতে পারবেন না, আপনি আপনার গন্ডগোল লেগে যাবে, সবার গন্ডগোল লেগে যাবে। এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কাউন্ট হয় ফটোশপের ইমেজের ক্ষেত্রে, ইমেজ বা টেক্সটের ক্ষেত্রে। আর সেন্টিমিটার এমনিতেই আমরা দৈর্ঘ্যপ্রস্থ মাপি। তবে স্ক্রিনের ক্ষেত্রে পিক্সেলটাই হচ্ছে পারফেক্ট। ডট, একটা ডটই হচ্ছে একটা পিক্সেল। সো স্ক্রিনের ক্ষেত্রে আমরা পিক্সেল দিয়েই করব। সো আমরা যেহেতু স্ক্রিনের জন্য করছি, ওয়েবসাইট তো স্ক্রিনেই শো করবে। উইথ 960 পিক্সেল এবং তার একটা ব্যাকগ্রাউন্ড। এখন বুঝতে পারবেন না 960 পিক্সেল অ্যাকচুয়ালি কতটুকু হয়েছে, কারণ কোনো ব্যাকগ্রাউন্ড বা কিছুই নাই। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমি আপাতত F2 আই হোপ আপনারা দেখতে পাবেন। F2 দেখা যাচ্ছে? কালার দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি জি আরো একটু ঘর দিয়ে দিই এখন। হ্যাঁ, এই যে কালার যতটুকু দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে কিন্তু আমার 960 পিক্সেলের একটা উইথ। বাট এটা হচ্ছে কি লেফটে আছে, একদম লেফটে, স্ক্রিনের লেফটে। আমার দরকার হচ্ছে সেটাকে ঠিক সেন্টারে। এখন তার আগে একটা কাজ করে নি, যে ইমেজগুলো নিয়ে একটু ভাবি। ইমেজগুলো অনেক বড় অ্যাকচুয়ালি। এই ইমেজের উইথ প্রায় 1280 পিক্সেল। সো এখন আমরা চাইলে ইমেজকে একটা স্টাইল দিতে পারি। প্রত্যেকটা ইমেজের জন্য আমাদেরকে কমন ট্যাগের মাধ্যমে, কমন সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করতে হবে। IMG হচ্ছে কমন সিলেক্টর ইমেজের জন্য। তো আমি লিখলাম ম্যাক্স উইথ 100%, ম্যাক্স উইথ 100%, ম্যাক্সিমাম উইথ 100%। ম্যাক্সিমাম উইথ 100% বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে 960 তার প্যারেন্টের উইথ যতটুকু আছে তার ম্যাক্সিমাম উইথ ততটুকু হতে পারবে, এর বেশি আর হতে পারবে যত থাকুক। আর মিনিমাম উইথ হচ্ছে তার প্যারেন্টের উইথ যতটুকু আছে তার উইথ যদি আরো প্যারেন্টের চাইতে বেশি হয়, তার প্যারেন্টের উইথকে সে বাড়ায় ফেলবে। এটা হচ্ছে মিনিমাম উইথ। এটা আরো বুঝবেন হচ্ছে আরো একটু বড় প্রজেক্টে যাই তারপর। হ্যাঁ, ওটাকে 960ই করতে পারি, কিন্তু এটা কেন করবো? প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে একটাই দিয়ে দিলাম, 100% দিয়ে দিলাম, যাতে 100% সে পায়। এনিওয়ে, এ হচ্ছে আমার সিএসএস। এরপর এখন এটাকে যেটা করতে হবে, সেন্টারিং করতে হবে। তো আমার র্যাপারকে সেন্টার করতে হবে, আমার ওয়েবসাইটটাকে সেন্টার করতে হবে। এখন সেন্টার করার জন্য আমরা যখন ছোটবেলায় লিখতাম চারপাশে কিছু মার্জিন দিয়ে নিতাম যাতে আমার লেখাগুলো সেন্টারিং হয়, সেন্টারে করতে পারি। এই বিষয়টা এখানেও আছে, মার্জিং এর বিষয়। তো আমরা ওয়েবসাইটে মার্জিং ইউজ করতে পারি। তো মার্জিং 10 পিক্সেল বা 20 পিক্সেল, আমি মনে করেন আমি 50 পিক্সেল র্যাপারকে মার্জিন দিলাম। এখন দেখেন সে 50 পিক্সেল দূরে সরে আসছে স্ক্রিনের লেফট থেকে। এখন দেখেন আমি র্যাপারকে মার্জিন দিছি, হলুদ অংশ যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মার্জিন। ঠিক আছে, মার্জিন করে কি, আমি যাকে মার্জিন দিব, যে কন্টেন্টটাকে মার্জিন দিব, সেই মার্জিনটা তার কন্টেন্টের বাইরে যত পিক্সেল দিচ্ছি তত পিক্সেল জায়গার মধ্যে কাউকে আসতে দিবেন। তো এটা হচ্ছে মার্জিন। তো আমি মার্জিন দিলাম, বাট এভাবে তো মার্জিন কাউন্ট করা যাবে না, কারণ একটা ওয়েবসাইট অনেকগুলো স্ক্রিন সাইজে ওপেন হতে পারে, একটা বড় স্ক্রিনও হতে পারে, ছোট স্ক্রিনও হতে পারে। তো এখন সেটাকে সব স্ক্রিনেই সেন্টার হতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে সেন্টার করার জন্য মার্জিন 0 পিক্সেল, দ্যাট মিনস উপরে নিচে 0 পিক্সেল, দেন অটো, লেফট রাইট অটো। সে লেফট এবং রাইটে অটোমেটিকলি মার্জিন কাউন্ট করে ঠিক সেন্টারে চলে আসবে। মার্জিন 0 পিক্সেল দিয়েছি উপরে নিচে, বাট এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটা মার্জিন শো করছে। বাট এই মার্জিনটা কিসের? এই মার্জিনটা হচ্ছে H1 এর মার্জিন। ঠিক আছে, H1 এর মার্জিন একটা উপরে আছে। যাই হোক, এখন প্রত্যেকটা HTML ট্যাগের কিছু না কিছু স্টাইল, ডিফল্ট স্টাইল থাকে। যেমন H1 এর একটা মার্জিন আছে উপরে নিচে, এবং UL এর একটা প্যাডিং মার্জিন উপরে নিচে, এবং ভায়োলেট কালার বা পার্পল কালারের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্যাডিং। ঠিক আছে,
সো আমাকে আগে রিসেট করতে হবে। এই কাজটা করার আগে অ্যাকচুয়ালি আমাকে আগে রিসেট করতে হবে। এটা হচ্ছে সর্বজনীন রিসেট কোড স্টার্ট সকল ডিফল্ট ট্যাগের সকল ট্যাগের ডিফল্ট স্টাইল গুলাকে 0 করে নিলাম, মার্জিন এবং প্যাডিং কে 0 করে নিয়ে আসলাম। সে কি করবে, সবগুলাকে 0 করে নিয়ে আসছে। দেখেন যে ডিফল্ট কোনো স্টাইল নাই, ইউএল এর কোনো স্টাইল নাই, মার্জিন এবং প্যাডিং কিছুই নাই। এই লিস্ট স্টাইলটা হচ্ছে ইউএল এর ডিফল্ট। সেটাও যদি করতে চাই আমাকে লিখতে হবে লিস্ট স্টাইল না। কোথাও যদি লিস্ট থাকে আমার ওয়েবসাইটে তাহলে সেটারও স্টাইল থাকবে না। এটা হচ্ছে আমার একটা পোর্শন। এবার আমার ডিজাইন অনুযায়ী আমার লোগোটা হচ্ছে আমার ওয়েবসাইটের ঠিক লেফট থেকে শুরু এবং মেনুটা হচ্ছে রাইট থেকে শুরু হবে, ঠিক আছে। তো এখন তার আগে আমি একটা কাজ করি যে আমার রো 1 নামে একটা ক্লাস নিয়েছিলাম হেডার অংশের জন্য। এই হেডার পোর্শনের জন্য আমি রো 1 নামে একটা ক্লাস নিয়েছি এবং রো 1 এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই যাতে বুঝতে পারি একটু। ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড দিয়েছি। কতটুকু আমার রো 1টা, অ্যাকচুয়ালি রো 1টা হচ্ছে এতটুকু, এইটুকু পর্যন্ত আমার রো 1, ঠিক আছে। এখন আমি লোগো এবং মেনুকে সেন্টার, লোগো এবং মেনুকে পজিশনিং করব, ফ্লোটিং করব। লোগোকে বললাম হচ্ছে সে আমার রো 1 এর ঠিক লেফট থেকে শুরু হবে, ফ্লোট লেফট, এবং মেনুকে করলাম ফ্লোট রাইট। এখন ব্যাপারটা কি হয় এখানে দেখেন, লোগোকে ফ্লোট লেফট সে ফ্লোট লেফট, মেনুকে ফ্লোট রাইট সে ফ্লোট রাইট। তার আগে কি অবস্থা ছিল, তার আগে হচ্ছে এই অবস্থায় প্রত্যেকটা ডিফল্ট ভাবে 100% উইথ দখল করে। যেমন লোগো 100% উইথ দখল করে আছে, মেনু 100% উইথ দখল করে আছে। এখন আমি যখন তাদেরকে ফ্লোটিং করব, ফ্লোট লেফট বা রাইট করব, তখন সে তার কন্টেন্টের সমান উইথ নিয়ে লেফট থেকে শুরু হবে। মেনুকে যখন ফ্লোট লেফট করছে, রাইট করছে, সে তার কন্টেন্টের সমান উইথ নিয়ে রাইট থেকে শুরু হবে। সো লেফট এবং রাইটে সে উইথ পাইছেন, মাঝখানে পুরো জায়গাটুকু খালি, ঠিক আছে। এখন দেখেন আমি যখন ফ্লোট লেফট এবং রাইট করেছি, লোগোটা তার কন্টেন্টের সমান জায়গা নিয়ে বসে আছে, মেনুটা তার কন্টেন্টের সমান জায়গা নিয়ে বসে আছে, এবং তার মাঝখানে জায়গাটুকু খালি, এবং নিচের অংশটুকু ঠিক তার জায়গায় চলে গেছে। কেন চলে গিয়েছে, কারণ যখন কোনো একটা ডিভের আন্ডারে কোনো একটা ডিভের কন্টেন্টকে যদি ফ্লোটিং করা হয়, লেফট অথবা রাইট করা হয়, তার প্যারেন্ট ডিভ বলতে এখানে লোগো এবং মেনুর প্যারেন্ট ডিভ হচ্ছে রো 1। তো রো 1 এর হাইট শূন্য হয়ে যায়, একদম 0। দেখেন রো 1 কে কি করা যাচ্ছে না, ওখানে শো করছে আমি রো 1 এ কার্সর রেখেছি, ওখানে কিছুই শো করছে না, হাইলাইট হচ্ছে না। দ্যাট মিন্স রো 1 নাই। রো 1 নাই মিন্স মাঝখানে জায়গাটা সম্পূর্ণ খালি। যদি রো 1 থাকতো তাহলে রো 1 সম্পূর্ণ এইটুকু হতো এবং এই টেক্সটটা এর নিচে হওয়ার কথা, কিন্তু এখন রো 1 নাই। এখন এই অ্যাকচুয়ালি এই কাজটার জন্য কি করতে হবে, রো 1 কে ওভারফ্লো হিডেন করতে হবে। রো 1 কে ওভারফ্লো হিডেন করলে সে তার হাইট ফিরে পাবে। অ্যাকচুয়ালি সেটা ওভারফ্লো হিডেন অথবা ডিসপ্লে দিয়েও হয়, ডিসপ্লে ইনলাইন ব্লক। এবার ডিসপ্লে ইনলাইন ব্লক বলতে ওই দুইটা পার্ট মিলে তখন উইড দিতে হবে। আমরা উইড ছাড়া যদি কাজ করি তাহলে ওভারফ্লো হিডেন, অথবা ডিসপ্লে ব্লক। দেখি ডিসপ্লে ব্লক কাজ করে কিনা, অনলি ব্লক, তাও কাজ করতেছে। উইড দেওয়া লাগে যখন আমরা কোনো একটা এলিমেন্ট, আবার শর্টকাটলি বলি, কোনো একটা ডিভের মধ্যে, ডিভের আন্ডারে কোনো একটা ডিভের আন্ডারে যদি দুইটা কন্টেন্টকে ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট করা হয় তাহলে তার প্যারেন্ট ডিভ হাইট শূন্য হয়ে যায়, ঠিক আছে। তো তার হাইট ফিরে পাওয়ার জন্য তাকে হয় মিনিমাম হাইট দিতে হবে, না হয় ওভারফ্লো হিডেন করতে হবে। এখন কোনটা ইউজ করবো, অবশ্যই ম্যাক্সিমামই সবাই ওভারফ্লো হিডেন ইউজ করে এবং আপনারাও ইউজ করছেন। ফিক্স নামে একটা ক্লাস ইউজ করছেন প্রজেক্ট কুইকে। বাট ওভারফ্লো হিডেন আমরা ওই জায়গায় ইউজ করবো না যে জায়গায় আমার মেনু আছে। আমি বলি, তো আমি কি করলাম, এটাকে হ্যাঁ সেটা অবশ্যই জানবো।
সেটা জানার জন্য আরো সিএসএস এর আরো অনেকগুলো এলিমেন্ট সম্পর্কে জানতে হবে আপনাকে, ঠিক আছে। এটা হচ্ছে ওভারফ্লো হিডেন করলাম, দেন এই পোর্শনে আসতো। আমি একটু অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন না, কালারটা অ্যাকচুয়ালি চোখে লাগে। এনিওয়ে, এই হচ্ছে আমার ফ্লোটিং পোর্শন। দেন এবার এটা আপাতত এটুকু কাজ। মেনুকে একটু সাজাই, মেনুকে কিভাবে সাজাতে পারি, এটা হচ্ছে আমার মেনু। মেনুকে সাজানোর আগে আমি একটু প্যারেন্ট এবং চাইল্ড নিয়ে কথা বলি। প্যারেন্ট এবং চাইল্ড, এখানে আমার র্যাপার হচ্ছে আমার সম্পূর্ণ কন্টেন্ট সবগুলার প্যারেন্ট, এবং আমার র্যাপারের যদি বলি র্যাপারের কয়টা চাইল্ড আছে, র্যাপারের 4টা চাইল্ড আছে। একটা ডিভ, দুটা ডিভ, তিনটা ডিভ, চারটা ডিভ, 4টা চাইল্ড। এবং প্রত্যেকটার আবার র্যাপারের আবার গ্র্যান্ড চাইল্ডও আছে। প্রত্যেকটার আবার চাইল্ড কিছু না কিছু আছে, যেমন রো 1 এর রো, লগো এবং মেনু। সো এখানে যদি বলি এলআই, ইউএল এর চাইল্ড, তাই না, ইউএল মেনুর চাইল্ড। তো আমার প্রত্যেকটা চাইল্ডকে আমি কি আলাদা করে ক্লাস দিয়ে ধরতে হবে? আমরা প্যারেন্টের চাইল্ড হিসেবে ধরতে পারি। যেমন আমার প্যারেন্টে কি আছে, আমার প্যারেন্টের ক্লাস হচ্ছে মেনু এবং তার একটা ইউএল আছে। আমরা সরাসরি কি করলাম, সর্বজনীন, এটা কি কমন কমন সিলেক্টর, HTML এর কমন সিলেক্টর, তাই না, কমন সিলেক্টর। ইউএল হচ্ছে HTML এর কমন সিলেক্টর, কিন্তু এখানে কিন্তু কমন সিলেক্টর হিসেবে কাজ করছে না। এখানে সিলেক্টর হিসেবে কাজ করছে শুধুমাত্র মেনুর মধ্যে যে ইউএল আছে সেই ইউএল, ঠিক আছে। এখানে হচ্ছে এর মাধ্যমে বলা হয়েছে হচ্ছে ইউএল, এটা এটা হচ্ছে কমন সিলেক্টর আমার ওয়েবসাইটে যতগুলো ইউএল আছে। আর এখানে বলা হয়েছে শুধুমাত্র মেনুর মধ্যে যে ইউএল আছে। সো এটুকু বুঝবেন আই হোপ। এন্ড আমি এখানে ইউএল এর মধ্যে এলআই আছে, এলআই এর মধ্যে এ আছে, এটাকে সাজাই। যে আমরা অলরেডি বলেছি যে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান, এগুলা ইউএল এ দিতে হয়। তো যেহেতু সর্বজনীন ভাবে করে ফেলেছি, এটা আর করা লাগবে না ইউএল কে। তো এলআই কে আমি চাচ্ছি হচ্ছে ইনলাইনে, পাশাপাশি লাইনে এলআই। এখানে দেখেন প্রত্যেকটা এলআই হচ্ছে ডিসপ্লে ব্লক আকারে, প্যারেন্টে যতটুকু ওয়েট ততটুকু ওয়েট সে দখল করে আছে প্রত্যেকটা এলআই, এবং প্রত্যেকটা এলআই একটার নিচে একটা আছে। তো আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা এলআই ডিসপ্লে, তারা ডিসপ্লে করবে ইনলাইনে, দ্যাট মিনস তারা পাশাপাশি লাইনে হয়ে যাবে, একই লাইন, ইনলাইন। দেন আমরা তাদেরকে স্টাইল করতে পারি। এখন সর্বজনীন ভাবে একে একটা স্টাইল দিয়ে দিই। একে একটা স্টাইল হচ্ছে টেক্সট ডেকোরেশন নান, এটা হচ্ছে একটা প্রপার্টি। এই প্রপার্টি অ্যাকচুয়ালি এতগুলো প্রপার্টি সম্পর্কে আপনি জানবেন কিভাবে? এই W3 স্কুল সিএসএস এ ক্লিক করলে বাম পাশে যতগুলো লিংক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লিংক হচ্ছে, প্রত্যেকটাই হচ্ছে প্রপার্টি, এবং প্রত্যেকটার কিছু সাব প্রপার্টি আছে, অনেকগুলো প্রপার্টি। যেমন ব্যাকগ্রাউন্ডস, CSS2, এটা হচ্ছে CSS2, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত। এরপর এগুলো হচ্ছে CSS3, ঠিক আছে। তো CSS2 তে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আরো 5টা প্রপার্টি আছে। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড পজিশন। এবং CSS3 তে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আরো 3টা প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড অরিজিন, ব্যাকগ্রাউন্ড ক্লিপ। এখন CSS2 বা CSS3 ডিফাইন করা যাবে না, অ্যাকচুয়ালি কোড দেখে বলা যাবে না যে এটা CSS2, এটা CSS3, CSS। সো CSS2 এবং CSS3 নিয়ে কনফিউজিং হবে না প্লিজ, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রায় 8টা প্যারামিটার, 8টা সাব প্রপার্টি আছে, এবং প্রপার্টি গুলা কিভাবে কাজ করে এবং কোন প্রপার্টি কোন ভার্সনের ব্রাউজারে সাপোর্ট করে সবকিছু এখানে বলাই আছে। এবার আমি টেক্সট সম্পর্কে যদি প্রপার্টি নিয়ে আলোচনা করি, টেক্সট CSS টেক্সট নিয়ে এখানে অনেকগুলো প্রপার্টি সম্পর্কে বলা আছে। যেমন টেক্সট ফরম্যাটিং এর বিষয়ে, টেক্সট অ্যালাইনমেন্টের বিষয়ে, টেক্সট ডেকোরেশনের বিষয়ে, তারপর টেক্সট ট্রান্সফর্মের বিষয়ে, টেক্সট ইন্ডেন্টের বিষয়ে, এগুলো সব বলা আছে। টেক্সট ইন্ডেন্ট, তো আমি একে একটা টেক্সট এর যে টেক্সটটা আছে সেই টেক্সটের একটা স্টাইল দিলাম, টেক্সট ডেকোরেশন নান, কোনো রকমের ডেকোরেশন হবে না, আন্ডারলাইনটা থাকবে না, ব্যাস। এরপর আমি মেনুর ULLI এ যেটা আছে তাকে স্টাইল দিই, তাকে দিলাম প্যাডিং
অথবা মার্জিং, দুইটার মধ্যে দূরত্ব আসার জন্য প্যাডিং অথবা মার্জিং। এখন মার্জিং কোথায় ইউজ করবো, প্যাডিং কোথায় ইউজ করবো? আমি মার্জিন দিলাম অথবা প্যাডিং দিলাম। প্যাডিং 15 পিক্সেল এবং মার্জিনও দেই 15 পিক্সেল। কিভাবে কাজ করে একটু দেখে নিই। আমি শুধুমাত্র মার্জিন দিয়েছি, শুধুমাত্র মার্জিন দিয়েছি। এখন দেখেন মার্জিনের আরো 4টা প্যারামিটার আছে। মার্জিন টপ, রাইট, বটম, লেফট। মার্জিন কিভাবে কাজ করে? টপ, রাইট, বটম, লেফট। এবং এটাকে 4 ভাবে লেখা যায়, 5, 6 ভাবে লেখা যায়। কিভাবে? আমি মার্জিন টপ পুরো লিখতে হবে, আমি সংক্ষেপে লিখলাম মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট। এভাবে 4 ভাবে লেখা যায়। লেফটে দেওয়ার জন্য লেফট, মার্জিন লেফট, মার্জিন লেফট। রাইটে দেওয়ার জন্য মার্জিন রাইট, টপে দেওয়ার জন্য মার্জিন টপ, বটমে দেওয়ার জন্য মার্জিন বটম। কিন্তু আমরা র্যাপারের ক্ষেত্রে কিভাবে দিছি? 2টা প্যারামিটার দিছি। মার্জিন শুধুমাত্র মার্জিন লিখে, শুধুমাত্র মার্জিন লিখে 0 অটো দিয়েছি। এখন এখানে কিভাবে এটা কাজ করছে? 0 অটো, এটা হচ্ছে টপ এবং বটম, এবং অটো হচ্ছে লেফট রাইট। টপ বটম 0, লেফট রাইট। এটা অ্যাকচুয়ালি কিভাবে কাউন্ট করে? এটা আরো একভাবে লেখা যায়। আপনি যদি মার্জিন লেফট, মার্জিন রাইট এভাবে সবগুলারই যদি আলাদা আলাদা কোনো পিক্সেল দিতে চান, তাহলে একসাথে যদি লিখতে চান তাহলে এভাবে লেখা যায়। সেটা হচ্ছে মার্জিন 0, 0, 0, 0। এটা হচ্ছে ক্লকওয়াইজ কাজ করে, ঠিক আছে? ক্লকওয়াইজ টপ, প্রথম 0 টপ, পরে 0 রাইট, পরে 0 বটম, পরে 0 লেফট। ক্লকওয়াইজ টপ, রাইট, বটম, লেফট, টপ, রাইট, বটম, লেফট। ঠিক আছে? এই কনফিউশনটা দূর করবে কাজ করতে করতে। হ্যাঁ, বুঝে নাই? টপ থেকে শুরু হচ্ছে, টপ, রাইট, বটম, লেফট। ঠিক আছে? ক্লকওয়াইজ না, যখন এভাবে লেখা হচ্ছে তখন দুইটা একসাথে কাউন্ট হচ্ছে, টপ বটম, লেফট রাইট, টপ বটম, লেফট রাইট। ঠিক আছে? আবার 3টা ভাবে করা যায়। তারপরে যাই হোক, এটা হচ্ছে মার্জিনের বিষয়। এবং প্যাডিং এর বিষয়ে সেম। প্যাডিং এর ক্ষেত্রেও প্যাডিং লেফট, রাইট, টপ, বটম সবকিছু কাজ করে। এখন প্যাডিং এবং মার্জিন কিভাবে কাজ করে সেটা বলি। প্যাডিং এবং মার্জিন, আমি একটা এলিমেন্ট এ, আমার এইটা হচ্ছে এইটুকু, এই পরিমাণ, এটা সাপোজ হোম, এটা হচ্ছে আমার একটা এ। আমি এ কে কি করছি? প্যাডিংও দিয়েছি, মার্জিংও দিয়েছি। এখন মার্জিং কিভাবে কাজ করে এবং প্যাডিং কিভাবে কাজ করে? কোন একটা এলিমেন্টকে যখন আমি প্যাডিং দিব, সাপোজ এ হচ্ছে আমার একটা কন্টেন্ট এবং এখানে আমার একটা টেক্সট আছে, সাপোজ টেক্সট, এটা তো শুরু হবে এখান থেকে, ঠিক আছে? তো আমি যখন প্যাডিং দেব, প্যাডিংটা ভিতর থেকে পিক্সেল অ্যাড করে, জায়গা স্পেস খালি করে ভিতর থেকে। আমি যখন প্যাডিং দিচ্ছি সে ভিতর থেকে স্পেস, সাপোজ 10 পিক্সেল প্যাডিং দিলাম, সে 10 পিক্সেল চারপাশ থেকে জায়গাটা খালি করে রাখবে, এখানে আমার টেক্সটটা চলে আসবে। আর যখন মার্জিন দিচ্ছি, এখানে মনে রাখবেন এর বর্ডারটা কিন্তু এটা, কন্টেন্ট বা ডিপটা হচ্ছে এখানে, এখান থেকে শুরু। আমি এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দেখাই, তখন বুঝতে পারবো। আমার HTML আমি একটা ডিপ করি, একদম নিচে আমি একটা জাস্ট বোঝার সুবিধাতে একটা ডিপ করি। ডিপ হচ্ছে মার্জিন। আমি এটা এভাবে না, আমি এভাবে, ডিপ হচ্ছে মার্জিন, মার্জিন অথবা প্যাডিং এন্ড প্যাডিং এভাবে দিলাম, এবং এর মধ্যে একটা টেক্সট দিলাম, এটা হচ্ছে একটা টেক্সট অথবা প্যারাগ্রাফ দিয়ে দিই টেক্সট। আমি মার্জিন প্যাডিং কে একটা নির্দিষ্ট উইডথ দেই, এটা কিন্তু এমনি স্টাইলের বাইরে। মার্জিন তাকে একটা উইডথ দিয়ে দিলাম, উইডথ 150 পিক্সেল, হাইটও দিয়ে দিলাম 150 পিক্সেল, এবং তাকে একটা কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। আমার এই পোর্শনটা অ্যাকচুয়ালি কোথায় দেখেন এবার, এটা হচ্ছে আমার
হ্যাঁ, এটা হচ্ছে আমার একটু কোথায় আছে, এটা সম্পূর্ণ বডিতে আছে, যার কারণে এটা একদম বাইরে, র্যাপারের মধ্যে নাই। এটা আবার কনফিউজ হয়ে না। তো এই হচ্ছে আমার মার্জিন এবং প্যাডিং। আমি কি বলে ফায়ারবাগের মাধ্যমে করতেছি। কিভাবে ফায়ারবাগ দেখে দেখে কাজ করার সুবিধার্থে। এই হচ্ছে আমার মার্জিং এবং প্যাডিং। এটা 150 পিক্সেল হাইট, 150 পিক্সেল উইড দিলাম। এটা একটা বক্স হলো। এখন একে আমি প্যাডিং দিচ্ছি। প্যাডিং টেক্সটটা শুরু থেকে আছে, আমি প্যাডিং দিলাম 10 পিক্সেল। কি কি চেঞ্জ হয়েছে বলেন তো একটু? 4-5 থেকে 10 পিক্সেল বেড়ে গেছে। আমি উইড নির্দিষ্ট করে দেওয়ার পরও সে প্রায় 20 পিক্সেল উইড বাড়াই ফেলছে। দেখেন এর আগে কতটুকু পরিমাণ ছিল, জাস্ট আমার র্যাপারের সমান ছিল এটা। আমি 10 পিক্সেল যখন বাড়াই দিলাম, সাথে সাথে সে 20 পিক্সেল উইড বাড়াই ফেলছে। দেখেন আমি 20 পিক্সেল উইড কমালেই কিন্তু এর সমান আসবে। 20 পিক্সেল উইড কমালাম কিভাবে? এটা হচ্ছে আমি যখন প্যাডিং দিচ্ছি, প্যাডিংটা চারপাশে পাচ্ছে, লেফট রাইট, এটা ক্লিয়ার। এবার প্যাডিং মার্জিং এর কথা বলি। আমি তো 20 পিক্সেল কমাই দিছি, আবার বাড়াই দিই। ঠিক আছে, এবার মার্জিন মার্জিন আমি 10 পিক্সেল দিই। মার্জিন কি করছে? মার্জিং করছে কি, তার মধ্যে নয়, তার বাইরে চারপাশে 10 পিক্সেল করে জায়গা খালি করে দিছে, উপরে নিচে সব। আমি জাস্ট লেফট রাইটে কালি করি। আমি লেফট রাইটে কালি করেছিলাম। লেফট এবং রাইটে সে এর মধ্যে হলুদ অংশ যেটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে সে কাউকে আর আসতে দিবে না। ঠিক আছে, দ্যাট মিনস এর ডান পাশে 10 পিক্সেল পর্যন্ত খালি রেখে বাকিগুলো আসতে পারবে। এর লেফট থেকে 10 পিক্সেল পর্যন্ত খালি রেখে বাকিগুলো আসতে পারবে। এটা হচ্ছে মার্জিন এবং প্যাডিং এর কাজ। শর্টকাটলি যদি বলতে যাই, মার্জিন এলিমেন্টের বাইরে কাজ করে, প্যাডিং তার ভিতরে কাজ করে, এবং প্যাডিং অবশ্যই তার উইডকে বাড়ায় দেয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। এবং এটা যদি চাই যে আমরা উইড বাড়বে না, আমি প্যাডিং দিলাম মনে করেন যে 50 পিক্সেল, সরি প্যাডিং 50 পিক্সেল, সে তার উইড 100 পিক্সেল বাড়িয়ে দিয়েছে। আমি চাচ্ছি উইড বাড়াবে না, সেক্ষেত্রে কি করতে পারি? বক্স সাইজিং। বক্স সাইজিং নামে একটা প্রপার্টি আছে, এটাকে বলতে পারি বর্ডার বক্স। বক্স সাইজিং বর্ডার বক্স, দ্যাট মিনস আমি যেই কন্টেন্টটাকে, যে ডিপটাকে বক্স সাইজিং করতেছি, ওই ডিপটার একটা নির্দিষ্ট উইড এবং হাইট দেওয়া আছে, অথবা উইড দেওয়া থাকুক আর না থাকুক, সেটা তো 100% উইড দখল করবে। এবং সে যতটুকু উইড হাইট দখল করে আছে, সে ততটুকু উইড হাইটকে অ্যাজ এ বক্স কাউন্ট করবে। তার উইড আর বাড়াবেও না, কমাবেও না, জাস্ট এর মধ্যে প্যাডিংটাকে এর মধ্যে ছাপাবে, কন্টেন্টটুকু চাপবে। এখন দেখেন কন্টেন্টটা চাপতে চাপতে এক সময় কিন্তু বাইরে চলে আসবে। আমি যখন প্যাডিং দিচ্ছি, সে কিন্তু এক সময় বাইরে চলে আসবে, একদম না পারতে। কন্টেন্ট যেহেতু একদম বাইরে হতে পারছে না, সেজন্য ওই ওয়েটকে বাইর করতেছে। তখন অ্যাকচুয়ালি প্যাডিংটা হিসেব করে দেওয়া উচিত, আমার যতটুকু লাগছে। যেহেতু প্যাডিং চারপাশ থেকে কাজ করে, কন্টেন্টকে চাপায়। আমি যখন বাড়াইছিলাম কন্টেন্টটা অ্যাকচুয়ালি কেমন ছিল দেখেন। এটা হচ্ছে আমার মার্জিন প্যাডিং এবং এটা হচ্ছে আমার কন্টেন্ট। আমি কন্টেন্টের উপর কার্সর রাখছি। আমি যখন চাপাচ্ছি, কন্টেন্টকে সে চাপায় নিচ্ছে, এবং যখন জিরো হয়ে গেছে তখন ডিপটা বাড়তে শুরু করছে, কারণ কন্টেন্ট এর বাইরে কোথায় আসবে। এনিওয়ে, এ হচ্ছে মার্জিং এবং প্যাডিং এর বিষয়। এবার 10 মিনিট সময় নিয়ে এটা সাজালাম। এখন দেখেন মার্জিন এবং প্যাডিং এখানে দুইটাই দেওয়া আছে। মার্জিনও দেওয়া আছে, এর মধ্যে কাউকে আসতে দেয় না, প্যাডিং ভিতর থেকে জায়গা নিয়ে নিয়েছে। এটাকে প্যাডিং দেওয়া আছে, যেমন পার্পল কালার যতটুকু, যে অংশটুকু দেখতে পাচ্ছেন ততটুকু হচ্ছে সে এ। আমি ততটুকু নিলেই লিঙ্ক। ঠিক আছে, আমরা নর্মালি যখন প্যাডিং ছাড়া কাজ করবে, প্যাডিং দিব না, তখন কিন্তু টেক্সটের উপরে নিলেই অ্যাজ এ লিঙ্কিং হিসেবে কাজ করবে, মার্স কার্সরটাও চেঞ্জ হবে। আমি যখন প্যাডিং দিচ্ছি, তার আশেপাশের কিছু অঞ্চল জুড়েও যতটুকু প্যাডিং দিয়েছে, ওই অঞ্চল জুড়েও সে লিঙ্কিং অবস্থায় আছে। ঠিক আছে, এবং এখানে মার্জিন, এখানে কিছু মার্জিন আছে এই জায়গায়। ঠিক আছে, তো আমরা মার্জিন দিলাম না আর, যেহেতু প্যাডিং নিয়ে
দেখার সুবিধাতে দিলাম মার্জিং এবং প্যাডিং। এখন দেখেন আমি প্যাডিং দিয়েছি, চারপাশে দিয়েছি প্যাডিং 15 পিক্সেল, কিন্তু উপরের প্যাডিংটা সে দখল করতে পারছে না, শো করছে না। এটা আরো নিচে নেমে আসার কথা, কারণ এই দখল করতে পারছে না। দেখেন এটা কিন্তু একদম সিম্পলি সিম্পলি একদম ইনলাইনে আছে। আমাকে যে এ নর্মালি যদি বলতে যাই, যখন মেনু তৈরি করা হবে, মেনুকে যদি একে যদি প্যাডিং দিতে হয়, তাহলে একে ডিসপ্লে ইনলাইন ব্লক করা লাগবে। একে যদি প্যাডিং দিতে হয় তাহলে ডিসপ্লে ইনলাইন ব্লক করা লাগবে, তবেই এর মধ্যে জায়গা দখল করতে পারবে, আমার ওয়েবসাইটের স্পেসটাকে দখল করতে পারবে। এখন দেখেন সে সম্পূর্ণ আমার হেডিং অংশের সম্পূর্ণ অংশটুকুকে কি করছে, ব্লক করছে। কোনো প্রশ্ন আছে? কে যখন প্যাডিং দেওয়া হবে তাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে, যদি তার প্যাডিংটা সম্পূর্ণরূপে কাজ করাতে চায়। আদারওয়াইজ সে লেফট এবং রাইট কে কি করবে, কাউন্ট করবে, টপ এবং বটম কে কাউন্ট করবে না। বটম কাউন্ট করবে, টপ কাউন্ট করবে না। ঠিক আছে, যেমন ডিসপ্লে ইনলাইন ব্লক ছাড়া টপটা কি কাউন্ট করছে না। এই হলো সিস্টেম। এরপর আমি টেক্সট সেন্টারিং এর ব্যাপারে আসি। কোন একটা টেক্সটকে ফরম্যাট করার জন্য, ফরম্যাটিং করার জন্য, যেমন আমার এখানে একটা ওয়েলকাম টেক্সট নামে ক্লাস নেওয়া আছে, এবং এখানে আমি ওয়েলকাম টেক্সট ক্লাসটাকে নিলাম, এবং টেক্সটটাকে আমার সেন্টারে দরকার। আমি জাস্ট টেক্সট অ্যালাইন সেন্টার লিখলাম, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন এলিমেন্ট সেন্টারিং এর বিষয়ে যদি বলি, তাহলে কোনো এলিমেন্টকে অ্যাকচুয়ালি যে কোনো এলিমেন্টকে টেক্সট সেন্টারের মাধ্যমে, টেক্সট অ্যালাইন সেন্টারের মাধ্যমে সেন্টার করা যায়, কিন্তু যে এলিমেন্টের উইড আছে, যেমন একটা ইমেজ, উইড আছে। আচ্ছা, আমি আমার এখানে একটা ইমেজ এই জায়গায় 300x300 এটা দিই। এখন দেখেন এই 300x300 ইমেজের কি আছে, একটা উইড আছে। ঠিক আছে, আমি যদি এখন, হ্যাঁ, যদি প্যারেন্টকে টেক্সট অ্যালাইন সেন্টার করা হয় তাহলে কন্টেন্ট সেন্টার হবে, কিন্তু যেই এলিমেন্টের উইড দেয় আপনি একই সাথে উইডও দিবেন, সেই এলিমেন্টের টেক্সট অ্যালাইন সেন্টার করতে গেলে, সেই এলিমেন্টকে সেন্টার করতে হলে আপনাকে ইউজ করতে হবে মার্জিন জিরো অটো। ঠিক আছে, যেমন আমি এখানে টপকে টেক্সট অ্যালাইন সেন্টার করেছি, আমার ইমেজ কিন্তু সেন্টার হয়েছে। এখন আমি শুধুমাত্র ইমেজকে সেন্টার করতে চাচ্ছি, যেমন টপের মধ্যে যে ইমেজ আছে তাকে আমি সেন্টার করতে চাচ্ছি। টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়ার পর সে কিন্তু সেন্টার হচ্ছে না, কারণ তার একটা নির্দিষ্ট উইড আছে, ইমেজের একটা নির্দিষ্ট উইড আছে। তখন তাকে যদি মার্জিন জিরো অটো দিই তা কিন্তু হচ্ছে না, উইডটা আছে তার মধ্যে, আমি তাকে কিন্তু সিএসএস এর মাধ্যমে উল্লেখ করি নাই। আপনি যখন সিএসএস এর মাধ্যমে উল্লেখ করবেন তখনই সে সেন্টার হবে, কিন্তু এখনো হচ্ছে না কেন? এখনো সেন্টার হচ্ছে না, তার কারণ হচ্ছে তার প্যারেন্ট। এখানে এটা হচ্ছে বলতে পারেন যে আমি আরেকটা ওয়ে দিয়ে করি, যেমন এপিকে দিয়ে দেখাই অ্যাকচুয়ালি কোন একটা এলিমেন্ট, ইমেজের ক্ষেত্রে এটা হচ্ছে না। এখানে একটা পি আছে এবং তাকে উইডথ দেওয়া হয়েছে 100 পিক্সেল। আচ্ছা, আরো একটু বাড়াই দিই, 300 পিক্সেল উইডথ। এখন একে যদি সেন্টার করতে হয় কি হবে, একে করতে গেলে এভাবে টেক্সট অ্যালাইন সেন্টার দিলে সে নিজের মধ্যে সেন্টার, ওই 300 পিক্সেলের মধ্যেই সেন্টার, পুরোটা সেন্টার হবে না। এনিওয়ে, এই বিষয়ে আরো কিছু ক্লাস পাবেন। এখন ব্যাকগ্রাউন্ডের বিষয়ে বলি। রো 3 বা কন্টেন্ট ওয়েলকাম টেক্সট, এই রো 2 তে একটা ব্যাকগ্রাউন্ড আমি দিব বলেছিলাম। রো 2 ওয়েলকাম টেক্সটের আগেই নিয়ে নিই। রো 2 তে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই, সিএসএস এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার সিস্টেম। ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন ইউআরএল মিন্স ইউনাইটেড রিসোর্স লোকেটর। ঠিক আছে, সর্বজনীন রিসোর্স লোকেটর। তো
সিএসএস এর মাধ্যমে আমি ইমেজকে লোকেশনটাকে বলতে হবে। যেমন আমার সিএসএস হচ্ছে রুট ডিরেক্টরিতে আছে এবং তার ডিরেক্টরিতে ইমেজ ফোল্ডার। তো আমি এখানে লিখতে পারি img দেন স্ল্যাশ দেন ইমেজের নাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইমেজ নিয়ে আসার পদ্ধতি। কিন্তু দেখেন এখানে ইমেজটা পুরোপুরি দেখাবে না, কারণ এটা অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড ইমেজ আমার কন্টেন্টের যতটুকু আছে ততটুকু হাইটে সে দেখাচ্ছে। এখন তাকে যদি আমার একটা নির্দিষ্ট ভাবে দেখাতে যায় বা নির্দিষ্ট হাইট অনুযায়ী দেখাতে হয়, তাহলে তাকে একটা মিনিমাম হাইট দিতে হবে। মিনিমাম হাইট 300 পিক্সেল দিলাম, যাতে সে 300 পিক্সেল অনুযায়ী দেখায়। এখন ব্যাকগ্রাউন্ড এবং এইসব কিছু কিছু প্রপার্টি আছে যেগুলো আমি মার্জিনের ক্ষেত্রে বলছিলাম, শুধুমাত্র মার্জিন দিয়ে আমি টপ বটম লেফট রাইট সবগুলো দিতে পারি। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে সেম, আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিয়ে সব প্যারামিটারকে একসাথে ইউজ করতে পারি, ইমেজ, সাইজ, তারপর অ্যাটাচমেন্ট, পজিশন সবকিছু। এটা কিভাবে? শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লিখে ব্যাকগ্রাউন্ড এইটুকু দিলাম ইমেজ, দেন নো রিপিট বলতে ব্যাকগ্রাউন্ড রিপিটের কাজ করতেছে। তারপরে স্ক্রল, এটা ব্যাকগ্রাউন্ড পজিশনের কাজ করতেছে। তারপর হচ্ছে স্ল্যাশ কভার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজের কাজ করতেছে। এখন মিনিমাম একটা হাইট দিয়ে দিই, মিনিমাম হাইট 300 পিক্সেল, এবং আমি এখানে সাইজটা কভার না দিয়ে 100% দিই, তাহলে ওই 100% এর মধ্যে পুরো ইমেজটাকে সে কভার করার চেষ্টা করবে, নিয়ে আসার চেষ্টা করবে। বাট কি, হ্যাঁ বলছি, এখানে যে কাজটা করছে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডের অনেকগুলা প্যারামিটার আছে, অনেকগুলা সাব প্রপার্টি আছে। যেমন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, যেমন ব্যাকগ্রাউন্ড ক্লিক, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেমন ব্যাকগ্রাউন্ড অরিজিন, যেমন ব্যাকগ্রাউন্ড রিপিট, পজিশন, এক্সওয়াইজেড, যে কোনো কিছু। ব্যাকগ্রাউন্ড রিপিট, এই যে প্যারামিটার, এই যে প্রপার্টি গুলো দেখছেন, এটা একটা প্রপার্টির মাধ্যমে লেখা যায়। সেই প্রপার্টিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অনলি ব্যাকগ্রাউন্ড। আমি এখন ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড দিয়ে শুধুমাত্র ইমেজের লিঙ্কটা দিয়ে দিলাম। আমি ব্যাকগ্রাউন্ডে রিপিটের কাজ চাচ্ছি, ইমেজের পাশে নো রিপিট লিখে দিলাম। আমি ব্যাকগ্রাউন্ডের কি বলবো সাইজ বা কালারের কথা বলছি বা পজিশনিং এর কথা বলছি, ব্যাকগ্রাউন্ড পজিশন, স্ক্রল দিয়ে পজিশনিংটা লিখে দিলাম। 0 0 মিন্স জাস্ট 0 আর 0, এবং সেন্টার করি। এটা হচ্ছে পিক্সেল ওয়াইজ আমি পজিশনিং করতে পারছি, এটাই। আমি এগুলো বাদ দিলাম। পজিশনিং এর কাজ স্ক্রল, সেন্টার, আর ব্যাকগ্রাউন্ড সাইজের কাজ 100%। এটা দেখেন 0 0 এবং সেন্টার কি অ্যাকচুয়ালি। আমি ব্যাকগ্রাউন্ড স্ক্রল এখানে 0 0 করেছি, এটা হচ্ছে পজিশনিং। স্ক্রল মিন্স বুঝেন, এই দেখেন স্ক্রল 0 0 আমরা লিখে হচ্ছে 0 0। এই 0টা আমি যদি পিক্সেল ওয়াইজ এভাবে বাড়ানো কমানো যায়, আমি ব্যাকগ্রাউন্ডকে পজিশনিং করতে পারছি। ফার্স্ট 0টা হচ্ছে লেফট রাইট, সেকেন্ড 0টা হচ্ছে টপ বটম, টপ থেকে নিচে নামাচ্ছি অথবা বটম নিচে উপরে নিচ্ছি। এটা আবার আপনি এভাবেও লিখতে পারেন সেন্টার, ওই ইমেজের সেন্টারটা, এবং লেফট রাইট থেকেও সে সেন্টার শো করবে। এটা কিভাবে শো করছে, এই ইমেজটা যদি আমি দেখাই, ইমেজটা যদি দেখি, এই অংশটুকু লেফট রাইট থেকে সে সেন্টার করছে এইটুকুকে, টপ বটম থেকে সেন্টার করছে এইটুকুকে। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে এরকম সেন্টারিং পজিশনিং এর বিষয়। যাই হোক, ইমেজ সাইজের মধ্যে 100% এবং কভার আরো কিছু দেওয়া আছে, যেমন 100 পিক্সেল, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়েও দিতে পারেন, আমি একভাবে দেখালাম। হ্যাঁ, ডিভের একটা হাইট দিতে পারি। এখন ডিভের একটা হাইট না দিয়ে মিনিমাম হাইট দেওয়ার কারণটা কি?
একটা হাইট না দিয়ে মিনিমাম হাইট দেওয়ার কারণটা হচ্ছে আমরা ওয়েবসাইট করব, কোথাও হাইট দেব না, যদি দেওয়া লাগে সেটা মিনিমাম হাইট। কিরকম, সাপোজ এখানে যে ওয়েলকাম ট্যাক্সটা আছে আমি সেই ট্যাক্সটাকে সেন্টার করব এবং সেই ট্যাক্সটা এই জায়গায় আসবে, সেন্টার হবে। এখন ট্যাক্সটা যে কোনো মুহূর্তে বাড়তেও পারে, আমি ওয়েলকাম ট্যাক্সটা আরো কিছু লিখতেও পারি। সেক্ষেত্রে সাপোজ আমি অনেক বেশি দিয়ে দিলাম এবং আমার এটা একটা নির্দিষ্ট হাইট দেওয়া আছে 300 পিক্সেল, 300 পিক্সেলের চাইতে বাড়বে না, ঠিক আছে, 300 পিক্সেলের চাইতে বাড়বে না। সেক্ষেত্রে কি আমার টেক্সট গুলো কি হাইট হয়ে যাবে না, বাকি টেক্সট গুলো? যদি আমার টেক্সটের হাইট 300 পিক্সেলের বেশি হয়, কিন্তু নাই দিলাম, এখন একদম হাইট নাই দিলে আমার যেই টেক্সটটুকু যতটুকু আছে ব্যাকগ্রাউন্ডে ততটুকুই শো করছে। এখন ব্যাকগ্রাউন্ডটা মিনিমাম কিছু শো করার জন্য আমি মিনিমাম হাইট দিচ্ছি। এই মিনিমাম হাইটটা টেক্সটের সাথে বাড়তেও পারে, কিন্তু কমতে কমতে 300 পিক্সেলে কমতে আর কম হবে না, সর্বোচ্চ 300 পিক্সেল থেকে বাড়তে পারবে, বাট 300 পিক্সেল থেকে কমতে পারবে না। এটা হচ্ছে মিনিমাম হাইট। আর ম্যাক্সিমাম হাইট হচ্ছে, ম্যাক্সিমাম হাইট আমি দিলাম 300 পিক্সেল, সে বাড়তে বাড়তে 300 পিক্সেল পর্যন্ত যেতে পারবে, এর বেশি যেতে পারবে না। আবার একই সাথে মিনিমাম হাইট এবং ম্যাক্সিমাম হাইট দুটাই দেওয়া যায় যদি হাইট না দেয়। আবার হাইট দিলে মিনিমাম হাইট আর ম্যাক্সিমাম হাইটের কোনো ভ্যালু নেই, ঠিক আছে। যাই হোক, এটা আরো ডিটেলসে আমরা জানবো। এই হচ্ছে আজকের ক্লাস সিএসএস সম্পর্কে, এবং আপনাদের টাস্ক হচ্ছে এটা আমি অর্ধেক করছি, বাকিটা আপনারা করবেন। পোর্শন গুলাকে